৪৯তম স্পেশাল বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়ভিত্তিক অংশে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আছি আমি মোহাম্মদ ফেরদৌস কবির, আপনাদের মেন্টর হিসাবে। লাইভ এমসিকিউ আপনাদের জন্য এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ১৩টি ক্লাসে ভাগ করেছে। আজকে আমাদের পঞ্চম ক্লাসে আমরা শিখব ডাটাবেজ সিস্টেম সম্পর্কে। ডাটাবেজ সিস্টেম কি এবং কি জিনিস আমরা এই ক্লাসে শিখব সেটার একটা ওভারভিউ আমরা দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা ডাটাবেজ সিস্টেম জিনিসটা কি সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করব। পরবর্তীতে ডাটাবেজের এবং ট্রেডিশনাল যে ফাইল সিস্টেম আছে এবং বর্তমান যে ডাটাবেজ সিস্টেম আছে তার মধ্যে একটি ডিফারেন্স দেখার চেষ্টা করব। ৩ নম্বরে আছে যে হোয়াট ইজ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। কিছু এক্সাম্পল দেখব, কিছু ডাটাবেজের এক্সাম্পল আমরা দেখব আজকের ক্লাসে। মাইএসকিউএল, ওরাকল, তারপরে এসকিউএল সার্ভার ইত্যাদি। এরপরে দ্বিতীয় টপিকসে আমরা ডাটাবেজ আর্কিটেকচার অ্যান্ড মডেল সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। তো ডাটাবেজ আর্কিটেকচারে আছে ডাটা অ্যাবস্ট্রাকশন লেভেল। ডাটা অ্যাবস্ট্রাকশন লেভেলের ৩টা পার্ট থাকে, একটা ফিজিক্যাল পার্ট, লজিক্যাল পার্ট আর একটা হচ্ছে ভিউ পার্ট। ৩টা লেভেলে হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনটা থাকে। এরপর ডাটাবেজ স্কিমা আর ইনস্ট্যান্স, এই দুইটা অংশ হচ্ছে আমরা দেখব। আর এই অংশের সর্বশেষ অংশ ডাটা মডেলের হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক এবং রিলেশনাল যে ৩টা মডেল থাকবে সেটা সম্পর্কে আমরা দেখব। ডাটাবেজে বিভিন্ন কি থাকে, কনস্ট্রেইনস থাকে। তো কিগুলোর মধ্যে আছে প্রাইমারি কি, ইম্পর্টেন্ট কি যেগুলো, ফরেন কি, ক্যান্ডিডেট কি, কম্পোজিট প্রাইমারি কি বা কম্পোজিট কি। তো এই কিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউ কিন্তু আপনাদের কি থেকে প্রশ্ন আসে। কিছু কনস্ট্যান্ট এগুলো হচ্ছে আপনারা একটু বাসায় দেখে নেবেন। আমি আপনাদের এখান থেকে কিগুলো বুঝাই দিব এবং একটা কি এর তালিকা দিয়ে দিব। এরপরে আসছে ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম, যেটা আমরা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। এন্টিটি কি, অ্যাট্রিবিউট কি, রিলেশনশিপ কি, এগুলো পরীক্ষা এখান থেকে আসে। এবং কিভাবে ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান এই রিলেশনগুলো তৈরি হয় ইয়ার মডেলের সাহায্যে আমরা দেখব। এসকিউএল, এটা হচ্ছে আর একটি ইম্পর্টেন্ট টপিক। এসকিউএল স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, আর এটা হচ্ছে অ্যাডভান্স টপিক হিসেবে জয়েন্ট, এটা হচ্ছে আপনারা দেখে নেবেন। আমরা এই 3টা হচ্ছে দেখব এসকিউএল এর ক্ষেত্রে। এরপর হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশনের ক্ষেত্রে হচ্ছে প্রথম 3টা হচ্ছে 1NF, 2NF এবং 3NF। নরমাল 1 নরমাল ফর্ম, ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম এবং থার্ড নরমাল ফর্ম। এই 3টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই 3টা দেখব। আরো কিছু নরমাল ফর্ম আছে, এই বাকি নরমাল ফর্মগুলো আপনারা বাসায় দেখে নেবেন। এরপরে ফাইল অর্গানাইজেশন এবং ইন্ডেক্সিং এর বেসিক যে পার্টটা আছে সেটা হচ্ছে আমরা দেখব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সিলেবাস, আজকের টপিকস। এর উপরে আমাদের যেই এগুলো আছে সিলেবাস অনুযায়ী আমরা মোটামুটি একটু সাজানোর চেষ্টা করছি, সাজায় আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বেসিক আপনাদের এমসিকিউ এর জন্য যদি এই টপিকসগুলো ফলো করেন, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিন আপনাদের আসবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ডাটা আর ইনফরমেশন দুইটা জিনিস। তো ডাটা হচ্ছে আপনার ডাটাম শব্দের বহুবচন। ডাটাম হচ্ছে তথ্যের উপাদান। তো তথ্যের আপনার যে তৈরি করে, তথ্য তৈরি করার জন্য কি লাগে, আপনার ডাটা লাগে। তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা বা উপাত্ত। তাহলে কম্পিউটার মূলত একটা ডাটা প্রসেস করে। আমরা এই ছবিটা দেখি একটু, নিচের ছবিটা আমরা একটু দেখি। তো প্রথমে একটা ডাটা আছে, সেটাকে প্রসেস করার পরে সেটা একটা ইনফরমেশন পরিণত হয়। আমরা যদি উপরের উদাহরণটা দেখি, চিত্র ক এবং চিত্র খ, তাহলে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে যে বেসিক যে ডিফারেন্সটা আছে একটু দেখতে পারবো। তো এখানে দেখছি কতগুলো
এলিমেন্ট আছে বা উপাদান আছে ছড়ায় ছিটায় সাজানো, নাম ৮০০০, রায়হান ১ ২ ৫০০০ ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এক একটা ডাটা। কিন্তু এই ডাটাগুলো নিয়ে যখন আপনি সুন্দর করে একটু সাজাবেন যে ০০১ কোডের মিস্টার রায়হান, সে একজন অফিসার, তার বেতন পায় হচ্ছে ১৭,৮০০ টাকা। তাহলে এই লাইনটার মাধ্যমে একটা নির্দিষ্ট তথ্য আপনি পাচ্ছেন বা কোনো কিছু বুঝতে পারতেছেন। এটাই হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তাহলে ডাটা হচ্ছে র ফ্যাক্ট বলা হয়, র ফ্যাক্ট। আর ইনফরমেশন হচ্ছে অর্গানাইজড ডেটা। তাহলে অর্গানাইজড ডাটা, ডাটাকে সাজানোর পরে যেটা পাই সেটাই হচ্ছে ইনফরমেশন। এই ডাটা এবং ইনফরমেশন নিয়ে আসলে আমাদের ডাটাবেস পার্টে কাজ করতে হবে। তাহলে ডাটা বেস জিনিসটা কি আমরা একটু দেখি। তাহলে ডাটাও যেটা বললাম, ডাটা মানে আমরা হচ্ছে উপাত্ত, আর বেস মানে হচ্ছে ঘাঁটি। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। তাহলে আবার একটু দেখি, পরস্পর সম্পর্কযুক্ত, ইন্টারকানেক্টেড, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক কি থাকবে, ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি। তাহলে এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের যে সমষ্টি থাকে সেটাই হচ্ছে ডাটাবেস। ডাটাবেজের ব্যবহার, আমরা বিভিন্ন ক্ষেত্রে ডাটাবেজ আসলে ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তো এখানে হচ্ছে কোনো তথ্যকে দ্রুত উপস্থাপনের জন্য, ডাটা হচ্ছে আপডেট করার জন্য, ডাটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা ব্যবহার করি। অল্প সময়ে ডাটার বিন্যাস ঘটানোর জন্য, ডাটা ডুপ্লিকেশন, অর্থাৎ যেন একই ডাটা বারবার না চলে আসে। সহজে ডাটা বা রেকর্ড যদি খুঁজে বের করতে চাই তখন হচ্ছে আমাদের লাগবে। এখন আমরা ইম্পর্টেন্ট একটা টপিকস দেখি, ডাটার বিভিন্ন উপাদান। তো ডাটার বিভিন্ন উপাদানের মধ্যে ৪টা উপাদান আমরা একটু দেখি। একটা হচ্ছে ডাটা, একটা হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে টেবিল। তো এখানে একটা টেবিল কল্পনা করি। একটা স্টুডেন্ট টেবিল, টেবিলের নাম দিলাম হচ্ছে এসটি, স্টুডেন্ট টেবিল। তো স্টুডেন্ট টেবিলে অবশ্য একটা নাম থাকবে, আইডি থাকবে, এরপরে হচ্ছে আর কি দিবেন, এরপর কন্ট্যাক্ট নাম্বার দিবেন, এরপরে হচ্ছে এইজ দিলেন, হ্যাঁ, এরপরে যদি কোনো কিছু দিতে চান দিতে পারবেন। এরকম অনেকগুলো তথ্য আপনি দিতে পারেন, যে একটা টেবিল ইয়ে করলেন। ঠিক আছে, আইডি 1, কন্ট্যাক্ট নাম্বার XYZ, এজ হচ্ছে XYZ। আচ্ছা, তো এখানে একটা টেবিল, এই টেবিলের প্রতিটা ইন্ডিভিজুয়াল যে এলিমেন্ট আছে, প্রতিটা, এগুলোকে বলা হবে ডেটা। তাহলে ডেটা হচ্ছে যে একটা ডেটা সেটে বা ডেটা টেবিলে বা ডেটা ফাইলে যা কিছু থাকে সবগুলো হচ্ছে ডেটা। তাহলে ডেটা ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আসি ফিল্ড বলতে আমরা কি বোঝাই? ফিল্ড আমরা শুনে থাকি অনেক সময়, ফিল্ড মানে হচ্ছে ফিল্ড মানে হচ্ছে ক্ষেত্র। একটা টেবিলে যে কলাম থাকে, কলামের নিচে কি থাকে, এখানে নাম। তাহলে এখানে হচ্ছে সবার নাম বসবে এই অংশে। তাহলে এটাকে বলা হবে নামের ফিল্ড। এটা দেখি আইডি, এখানে সবার আইডি বসবে, তাহলে এটা হচ্ছে আইডি ফিল্ড। এখানে হচ্ছে সবার কন্ট্যাক্ট নাম্বার বসবে, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ফিল্ড। এরপর সবার এইজ বসবে, এরপর হচ্ছে এইজের ফিল্ড। তাহলে ফিল্ড বলতে বোঝানো হয় যে কলাম থাকে তার সেই অংশটাকে হচ্ছে কি বলছে, ফিল্ড বলা হচ্ছে। আশা করি আপনারা ফিল্ড জিনিসটা বুঝছেন। এরপর হচ্ছে রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, রো রেকর্ড, আর্তে রেকর্ড। তাহলে প্রতিটা রোকে এক একটা কি বলা হয়, রেকর্ড বলা হয়। তাহলে কলামকে হচ্ছে ফিল্ড আর রোতে হচ্ছে রেকর্ড। তো রেকর্ড হচ্ছে, ধরেন তাহলে এইখান থেকে আমরা পাই যে একটা স্টুডেন্টের নাম হচ্ছে জয়, আইডি হচ্ছে 1, তার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 016 সামথিং সামথিং, তার এজ হচ্ছে 15। তাহলে এখান থেকে একটা বেসিক একটা তথ্য পাচ্ছি, একটা লাইন থেকে, যে জয় সম্পর্কে একটা বেসিক তথ্য পাচ্ছি। রেকর্ডের মাধ্যমে একটা বেসিক ধারণা পাওয়া যেতে পারে বা কনসেপচুয়াল ধারণা পাওয়া যেতে পারে। তাহলে সমস্ত ফিল্ড কিন্তু রেকর্ড কভার করে। একজনের সমস্ত ফিল্ড হচ্ছে রেকর্ড কভার করে।
কিন্তু ফিল্ড হচ্ছে শুধুমাত্র একটা অংশ কভার করে, এই জন্য ভালোভাবে দেখবেন কলামটা হচ্ছে ফিল্ড আর রোটা হচ্ছে রেকর্ড। একজনের সমস্ত অংশ হচ্ছে কভার করে রেকর্ড। আর ডাটা টেবিল এই সবগুলো নিয়ে যে কাজ করে সেটা হচ্ছে ডাটা টেবিল। তাহলে ডাটা টেবিল ডাটা, ফিল্ড এবং রেকর্ড সবগুলো নিয়ে কাজ করে। এটা হচ্ছে ডাটাবেজের, বিশেষ করে টেবিল টাইপের যে ডাটাবেসগুলো আছে ডাটাবেজের বেসিক এলিমেন্ট। তো আমরা যেটা দেখলাম সেটাই এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আপনারা একটু যদি খেয়াল করেন। তো প্রথমে হচ্ছে এখানে অ্যাড্রেস এবং নাম, এটা হচ্ছে ফিল্ড হিসাবে দেখানো হচ্ছে, দুটো ফিল্ড দেখাচ্ছে। তো এখানে স্যালারি, জয়নিং ডেট, ডিপার্টমেন্ট, জব টাইটেল, নেম সবগুলোই হচ্ছে আপনার কি ফিল্ড, সবগুলোই ফিল্ড। তো আর এই যে কলামগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা ফিল্ড। আর এখান থেকে যদি নেন যে কোনো একটা, এখানে কালো দাগ দিয়ে দেওয়া রয়েছে যে মার্ক করা আমাদের অংশটা থেকে রতন, একজন অফিসার, সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করে, তার বাসা বরিশাল, সে জয়েন করেছে 12/12/1996 সালে এবং 6,000 টাকা সে বেতন পায়। তাহলে এই যে একটা রো দিয়ে একজন রতন এর সমস্ত তথ্য চলে আসছে, এটাকেই বলা হচ্ছে রেকর্ড, কি রেকর্ড। ওকে, তো ডাটা যেটা আছে, ডাটা হচ্ছে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট একটা টেবিলের বা আপনার ফাইলের প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে কি বলা হয়, ডাটা। তাহলে আশা করি আপনারা ফিল্ড, রেকর্ড, ডাটা এবং এই পুরা টেবিলটাকে হচ্ছে টেবিল বা ডাটা টেবিল বলা হচ্ছে। এখন আমরা দেখব ফাইল সিস্টেম কি, ট্রেডিশনাল ফাইল সিস্টেম আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুটো সম্পর্কে আমরা একটু দেখব। তাহলে ফাইল সিস্টেম জিনিসটা কি, ম্যানেজ ডাটা অ্যাজ ফাইল অ্যান্ড ফোল্ডার। তাহলে ফাইল সিস্টেম হচ্ছে নর্মালি আমরা আমাদের কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলো বা যে কোনো ডিভাইসে যেই ট্রেডিশনাল যে ফাইলগুলো আমরা রাখি সেটাই হচ্ছে একটা ফাইল সিস্টেম। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি, ম্যানেজ ডাটা ইন স্ট্রাকচার, অর্গানাইজড অ্যান্ড সিকিউরে। তাহলে একটা উদাহরণ আমরা একটু দেখতে পারি। ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আপনার ইউনিভার্সিটিতে 1000 স্টুডেন্ট আছে। 1000 স্টুডেন্টের তথ্য আপনার কম্পিউটারে রাখছেন, রাখার পরে আপনি প্রতিটা আলাদা আলাদা ইনপুট দিচ্ছেন, সবার আলাদা আলাদা ছবি নিছেন, সবার আলাদা আলাদা ফাইল তৈরি করছেন। ওকে, তো এর ফলে আপনি সবার তথ্য যখন লাগবে, আপনাকে খুঁজে বের করা লাগবে, আপনাকে একটু দেখতে কষ্ট হবে, অনেক সময় কোনো তথ্য মিসিং হয়ে যেতে পারবে, যে কোনো জিনিস আপনার হতে পারে। তো এই সমস্যা বা এই ধরনের সিচুয়েশন থেকে উত্তরণের জন্য ডাটাবেজ আসলে ব্যবহার করা হয়ে থাকে বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়ে যাবে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে কি করা হয়, একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম থাকে, সেই প্ল্যাটফর্মে আপনি তথ্যগুলো দেওয়া হয়, এই তথ্যগুলো কি করা হয়, সাজানো হয়, সাজানোর পরে যখন আপনার লাগবে প্রয়োজন অনুযায়ী সবসময় আপনি সেই তথ্য ব্যবহার করতে পারেন, এটাকে মডিফাই করতে পারেন, এটাকে আপডেট করতে পারেন। তো এটাই হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম আর হচ্ছে ডাটাবেস সিস্টেমের মধ্যে একটা বেসিক পার্থক্য। তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা একটু দেখি ট্রেডিশনাল সিস্টেমের। তাহলে 1 নম্বর বলছে ডাটা রিডেন্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। তাহলে হচ্ছে একই তথ্য একাধিক স্থানে সংরক্ষণের প্রয়োজন হলে তখন হচ্ছে এই এই একাধিক স্থানে সংরক্ষণ প্রয়োজন হলে তখন হচ্ছে যে অপ্রয়োজনীয় কি হয়, পুনরাবৃত্তি এবং ভিন্নতা তৈরি হয়। তো ট্রেডিশনাল ফাইল সিস্টেমে এই সমস্যাটা তৈরি হয়। এরপর ডিফিকাল্ট ইন অ্যাক্সেসিং ডাটা, প্রয়োজনীয় ডাটাকে দ্রুত এবং সহজে বের করে নিয়ে আসা হচ্ছে কঠিন হয়। তো যে একটু আগে যেটা বললাম যে আপনার 1000 স্টুডেন্ট আছে, আপনি পুরাটা ম্যানুয়ালি খুঁজতে একটু আপনার সময় লাগবে এবং সময় সাপেক্ষ এবং কষ্টকর। এবার ডাটা আইসোলেশন, ডাটাকে হচ্ছে আলাদা আলাদা ফাইলে রাখা হয়, ডাটা হচ্ছে আলাদা আলাদা ছাড়িয়ে রাখা হয়, এটা হচ্ছে আইসোলেশন। আর এটা থাকায় সমন্বিতভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। ওকে, যেহেতু 1000 জনের জন্য আপনার 1000 ফাইল, 1000 ছবি, 1000 হচ্ছে তথ্য সবকিছু, তো একসাথে আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি ব্যবহার করেন সবগুলো আপনি 1000 কেন 1 লক্ষ তথ্য ব্যবহার করতে পারবেন।
এরপর হচ্ছে ইন্টিগ্রিটি প্রবলেম, ডাটার সঠিকতা ও বৈধতা বজায় রাখার জন্য কি হয়, এই সমস্যাটা তৈরি হয় ফাইল সিস্টেমে, ট্র্যাডিশনাল ফাইল সিস্টেমে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাটমিসিটি প্রবলেম, কোনো কাজ সম্পূর্ণরূপে শেষ না হলে ডাটা অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়, একই টাইপের আর কি। এরপর হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস অ্যানোমেলিস, একাধিক ব্যবহারকারী একই সাথে ডাটা ব্যবহার করলে ভুল বা অসঙ্গতি হতে পারে। তো ম্যানুয়াল যে ডাটা আমাদের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ধরেন আপনার 3টা স্টেপ আছে, 3টা স্টেপ 3 ভাবে তার ফোল্ডার সাজাবে, 3টা না বিয়ে করে নামে লিখতে পারে, বিভিন্নভাবে একটা সিচুয়েশনের অ্যারাইজ করতে পারে। এই জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে ট্রেডিশনাল সিস্টেম চেয়ে অনেক ইফেক্টিভ। সিকিউরিটি ইস্যু, তো অননুমোদিত ব্যক্তি এই ট্রেডিশনাল যে ফাইল সিস্টেম আছে সেটাতে প্রবেশ করতে পারে। তো এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে ফাইল সিস্টেম আছে তার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা দেখব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রেডিশনাল ফাইল সিস্টেম থেকে যে সমস্যাগুলো ছিল সেটা থেকে উত্তরণের জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটি পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত ইন্টারকানেক্টেড ডাটা, তথ্য, রেকর্ড, অ্যাক্সেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। আর ডাটাবেস ম্যানেজমেন্ট ব্যবহার করে ডাটাবেস রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, আধুনিকরণের কাজ করা হয়। তো তথ্য ব্যবস্থাপনাকে সুন্দর ও কর্ম উপযোগী করে তোলার জন্য ডিবিএমএস এর গুরুত্ব আসলে অপরিসীম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 3টা কাজ হচ্ছে ডাটাবেস তৈরি করা, ডাটা ইন্টারগ্রেশন ও রক্ষণাবেক্ষণ, ডাটা ইন্টারগ্রেশন আর হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 3টা কাজ। তো এখানে আমরা দেখি একটা ছবি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন 3। এখানে হচ্ছে অনলাইন কিছু ডাটা থাকে, এটা হচ্ছে আমাদের সার্ভার ডাটা, ডাটাবেস যেটা আমরা বলি, আর একটা হচ্ছে ডাটা ডিরেক্টরি। তো এই যে সব কিছু কি করে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যা কিছু আছে, অ্যাপ্লিকেশন যে হচ্ছে বিভিন্ন বোথ পার্ট, স্টোরেজ পার্ট থেকে শুরু করে, প্রসেস পার্ট থেকে শুরু করে, ইন্টিগ্রেশন পার্ট থেকে শুরু করে সবকিছু হচ্ছে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটাবেস, এটা হচ্ছে ডিবিএস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডাটাবেস মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে ডাটাবেস, 2টা পার্টের মধ্যে একটা সমন্বয় করে ডাটাবেস সাধারণত কাজ করে থাকে। কয়েকটি ডাটাবেস এখান থেকে আপনারা যেটা আছে, প্রতিটা ডাটাবেসের বর্ণনা রিডিং আকারে একটু পড়ে নেবেন, রিডিং আকারে এটা পড়ে নেবেন, লিখে দিলাম, পড়তে পড়ে বর্ণনা। মাইক্রোসফট অ্যাক্সেস কি, এর হচ্ছে কাজ কি, কোন কোম্পানি এর তৈরি করছে, বেসিক যেটা আছে। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মাইক্রোসফট তৈরি করছে অফিস ম্যানেজমেন্ট সিস্টেমে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, তো ওরাকল কে তৈরি করছে, ওরাকল কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সমতুল্য ল্যাডি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে এমএসকিউএল কে কিভাবে কাজ করছে। এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যেহেতু এখানে বোঝার সেভাবে কিছু নেই, বর্ণনাগুলো আপনারা একটু দেখে নেবেন, এখান থেকে কিন্তু আপনার অবজেক্টিভ আসতে পারে। এরপর হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, ওকে, তারপর এসকিউএল লাইট আছে, ঠিক আছে, তারপর হচ্ছে পোস্টগ্রে পোস্টগ্রি এসকিউএল আছে ইত্যাদি। তো এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা এখান থেকে নেবেন। এর সুবিধা কি? এর সুবিধা আমরা একটু আগে দেখলাম যে ডাটা আসলে ভুল কমায়, খুব দ্রুত কাজ করা যায়, শেয়ার করা যায়, ডাটা সঠিকতা প্রদান করা যায়। ওকে, উন্নয়ন ব্যবস্থাপনা খরচ কমায়, ব্যাকআপ বা রিকভারি সার্ভিস দেয়। এটা হচ্ছে সুবিধাগুলো একটু দেখে রাখবেন। হ্যাঁ, এখান থেকে যদি মনে হয় যে কোনো কিছু আসতে পারে, আসলে এমনি পারবেন, এটা খুবই সহজ। এখন আমরা চলে আসি আমাদের ইম্পর্টেন্ট টপিকস ডাটা অ্যাবস্ট্রাকশনে। ডাটা অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? তো ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি নেসেসারি ইনফরমেশন। তো ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে একটা কাজ কিভাবে হয় সেটা হচ্ছে হাইড করা, শুধু কি করে আপনার যে ডাটাটা দরকার সেটা হচ্ছে দেখায়। এখন হচ্ছে বলছে যে আমার স্টুডেন্টের তথ্য আছে, আমাকে বলা হলো যে আপনার স্টুডেন্টের এজ গুলো আমাকে দেন, বা এজ গুলো আমাকে প্রদর্শন করে। তো আমি কি করব, ডাটাবেজে হচ্ছে সার্চ দিয়ে তাদের এজ গুলো বের করব, বের করে সামনে উপস্থাপন করব। এখন যে ব্যবহারকারী সে শুধু দেখবে যে তার এজ গুলো কত, স্টুডেন্টের এজ গুলো কত।
এটা দেখতে পাবে। কিন্তু কিভাবে যে এই ডাটা স্টোর করা আছে, কোন লেয়ারে স্টোর করা আছে, কিভাবে আমি খুঁজে বের করলাম, এটা কিন্তু যে আউটপুট দেখতেছে সে কিন্তু কখনোই দেখতে পারবে না। তো এটাই হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। তো ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে ৩টা লেভেলে হচ্ছে সম্পূর্ণ, একটা ফিজিক্যাল লেভেল, একটা লজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে ভিউ লেভেল। তো ফিজিক্যাল লেভেল কি, ডাটা কিভাবে আসলে সংরক্ষণ হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে বোঝা যায়। যেমন ডিস্ক, ইন্ডেক্স, ফাইল, স্ট্রাকচার ইত্যাদি। তো ফিজিক্যাল লেভেলে ডাটাগুলো থাকে। লজিক্যাল লেভেল ডাটাগুলো কিভাবে হচ্ছে আপনার একটা অপারেশন সম্পর্ক, আর হচ্ছে স্কিমা, যেমন টেবিল, অ্যাট্রিবিউট, রিলেশন, তো ডাটাবেজের ইন্টারকানেক্টেড যে সম্পর্কগুলো থাকে, এটা হচ্ছে লজিক্যাল লেভেলে। ভিউ লেভেল, ভিউ লেভেল হচ্ছে ব্যবহারকারীকে যে অংশ দেখে, ব্যবহারকারী কি করে, যে অংশ দেখতে পায়, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভিউ অংশ। যেমন কোয়েরি রেজাল্ট, কোনো কিছু খুঁজে বের করলে সেটা রেজাল্ট। তো এখানে যেটা আমি উদাহরণস্বরূপ বললাম, হোয়েন ইউ রাইট এসকিউএল কোয়েরি, তো এমনি এসকিউএল কোয়েরি সিলেক্ট নেম এজ ফ্রম স্টুডেন্ট, তাহলে একটা স্টুডেন্ট টেবিল আছে, সেখানে কি করব, নেম এবং এজ, এই দুইটা হচ্ছে আমরা বের করব। তো এই দুটা আমরা যদি চাই তাহলে এই দুটা কি কোয়েরি করে সেটা ভিউ করে দিবে। তাহলে আমরা যেটা দেখতে পারলাম, ইউ ডোন্ট কেয়ার হাউ দে আর স্টোরড ইন মেমোরি অর হুইচ ইন্ডেক্স ইজ ইউজ। ওকে, তাহলে আমরা আমাদের এটা দেখে লাভ নেই যে কোথায় কিভাবে মেমোরিটা স্টোর হয়ে আছে, কিভাবে ইউজ করা হচ্ছে। আমাদের দরকার হচ্ছে যে আমার যে ডাটা, আমি ডিজায়ার্ড ডাটাটা আছে সেই ডাটাটা আমি পাচ্ছি কিনা, এটাই হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। এখন আসি ডাটা স্কিমা বা নকশা। ডাটা স্কিমা হচ্ছে ডাটাবেজের একটা গঠন। তো আমি টেবিল যদি চিন্তা করি, তো টেবিলে আমি যদি দেখি যে একটা স্টুডেন্ট টেবিল আমি তৈরি করছি, যেমন নাম, আইডি, এজ এবং ক্লাস। ঠিক সেরকম টিচারের জন্য নাম, আইডি এবং কোন সাবজেক্টের টিচার সেটা লিখছে। কোর্সের একটা টেবিল হচ্ছে কোর্স, কোর্স আইডি, তারপরে হচ্ছে টাইটেল। তো এইগুলো হচ্ছে এক একটা ডাটাবেজ স্কিমা, নকশা বা কাঠামো। তাহলে ডাটাবেজ গঠন কাঠামো সংজ্ঞাটা আমরা একটু দেখি। ডাটাবেজ গঠন বা কাঠামো যেখানে টেবিল, অ্যাট্রিবিউট, রিলেশন কেমন হবে সেটা সংজ্ঞায়িত করে থাকে। তাহলে একটা ডাটা টেবিল কেমন হবে সেটার বর্ণনা করে থাকে বা সেটা সংজ্ঞায়িত করে থাকে, এটা কি স্কিমা। স্কিমাকে বলা হচ্ছে ডাটাবেজের ডিজাইন বা ব্লুপ্রিন্ট। সাধারণত এটা চেঞ্জ হয় না, একবার টেবিল তৈরি হলে ওই টেবিলের আন্ডারে হাজার 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 ডাটা বসে, সাধারণত এটা চেঞ্জ হয় না। তো উদাহরণ আমরা অলরেডি দেখেছি, একটা স্টুডেন্ট টেবিল, একটা টিচার্স টেবিল, একটা হচ্ছে কোর্স টেবিল, তিনটা। তো এখন আসি ডাটাবেস ইনস্ট্যান্স। ডাটাবেস ইনস্ট্যান্স, ডাটাবেস ইনস্ট্যান্স জিনিসটা কি? A database instance means the actual data stores in database in a particular mode. তো ধরেন হচ্ছে সহজ ভাষায় আমরা দেখি, ধরেন আজকে আপনার কলেজে 50 জন স্টুডেন্ট রয়েছে। হঠাৎ করে কালকে কোনো সমস্যার কারণে আপনি 5 জন স্টুডেন্টকে বের করে দিলেন। তাহলে আপনার স্টুডেন্ট কত হলো? 45 জন। তাহলে 50 ছিল গতকাল, আজকে হলো 45, তাহলে কমে গেল না? এই যে প্রেজেন্ট 45 যেটা, সেটা হচ্ছে আপনার ডাটাবেস ইনস্ট্যান্স। এই জন্য বলা হচ্ছে এ ডাটাবেস ইনস্ট্যান্স মিনস দ্য অ্যাকচুয়াল ডাটা স্টোরস ইন দ্য ডাটাবেস ইন এ পার্টিকুলার মোমেন্ট অফ দ্য টাইম। তাহলে স্কিমা ছিল হচ্ছে ব্লুপ্রিন্ট, আর ইনস্ট্যান্স হচ্ছে দ্য ডাটা ইনসাইড ক্যান চেঞ্জ এভরি সেকেন্ড স্টুডেন্ট। তার মানে সমস্ত যে তথ্য আছে সেটাই হচ্ছে আমাদের ডাটা ইনস্ট্যান্স। তো এখানে দেখি, ইফ উই অ্যাড এ নিউ স্টুডেন্ট, তোমার উদাহরণটা দেখি, দ্য স্কিমা সেইজ দ্যাট দ্য সেম বাট দ্য ইনস্ট্যান্স চেঞ্জ। তাহলে যদি আজকে একটা নতুন স্টুডেন্ট তৈরি হয়, তাহলে স্কিমা যা যা ছিল সব একই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কি ইনস্ট্যান্ট। তাহলে কি ডিফারেন্স এখানে দিয়ে দেওয়া আছে, যে এটা হচ্ছে লাইক এ ফর্ম, ফিক্সড ডিজাইন, আর দ্য ফিল্ড অফ দ্য ফর্ম, নিজের হচ্ছে ফিল্ড অফ ফর্ম ফিল আপ করা। তো এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে এর সাথে একটা তুলনা করা হয়েছে। এখন আমরা দেখব ডাটা মডেল। তো ডাটা অনেকগুলো মডেল আছে, একটা দুটো মডেল আমরা দেখব। তো ডাটাবেস হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাঠামো হচ্ছে ডাটা মডেল। এটি হলো এমন একটি কনসেপচুয়াল টুল যার জন্য দিয়ে ডাটা রিলেশন, ডাটা সিমেট্রিক, তারপরে হচ্ছে কনসিস্টেন্সি, কন্ট্রেন্স ইত্যাদি এই কাজগুলো করা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ইআর মডেল এবং রিলেশনাল মডেল। এছাড়াও কিছু অ্যাডভান্স ফিচারে আমাদের কিছু ডাটা মডেল আছে, যেমন
অবজেক্ট রিলেশনাল ডাটা মডেল, তারপর হচ্ছে এক্সটেন্সিভ মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে এক্সএমএল বলা হয়, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা এক্সএমএল বলা হয়, নেটওয়ার্ক ডাটা মডেল আর হায়ারার্কিক্যাল ডাটা মডেল। তো এই হচ্ছে ডাটা মডেল। ডাটা মডেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেটা বললাম ডাটা তথ্য, তারপরে হচ্ছে ডাটা সিমেট্রিক এবং ডাটা কনস্টিটুয়েন্স মানে হচ্ছে সঠিকতার মাধ্যমে সঠিকতা যাচাই ডাটা মডেল ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এখনকার টপিকস হচ্ছে কিজ। তো এটা হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস ডাটাবেজের জন্য। বিভিন্ন ধরনের কি হয়ে থাকে, যেমন সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি ইত্যাদি। তো এখন কি ধরনের কি আছে এবং কিগুলো কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমাদের এখনকার বোঝার বিষয়। তো প্রথমটা হচ্ছে সুপার কি। তো সুপার কি হচ্ছে এক বা একাধিক অ্যাট্রিবিউট সেট, যেটা হচ্ছে টেবিলের রোকে ইউনিকলি ডিফাইন করা যায়। তাহলে সুপার কি হচ্ছে এমন একটা এক বা একাধিক অ্যাট্রিবিউট সেট যা হচ্ছে টেবিলের যে রো থাকবে রোকে ইউনিকলি ডিফাইন করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা স্টুডেন্টের কি থাকে, রোল থাকে, নাম থাকে, ইমেল থাকে, মোবাইল থাকে। ধরলাম একটা স্টুডেন্ট ইনফরমেশনে 4টা জিনিস আছে। এখানে রোল একটা ইউনিক আইডেন্টিটি, নেম একটা হচ্ছে আইডেন্টিটি, ইমেল একটা ইউনিক আইডেন্টিটি, মোবাইল নাম্বার একটা ইউনিক আইডেন্টিটি, আবার একটা আইডেন্টিটি। তো এখন সুপার কি কখন হবে? এক বা একাধিক সেট। শুধু রোল হচ্ছে একটা সুপার কি হতে পারে, শুধু ইমেল একটা সুপার কি হতে পারে, রোল এবং নেম একটা সুপার কি হতে পারে, এই দুটো মিলে একটা ইউনিক আইডেন্টিটি প্রকাশ করবে। রোল এবং মোবাইল নাম্বার এটাও হচ্ছে ইউনিক আইডেন্টিটি প্রকাশ করবে। নেম এবং মোবাইল নাম্বার দিয়ে একটা ইউনিক আইডেন্টিটি প্রকাশ করবে। তাহলে এখানে একটা দিয়ে সেট এবং এখানে হচ্ছে দুইটা দিয়ে সেট। এক বা একাধিক সেট যেটাই ইউনিক আইডেন্টিটি প্রকাশ করে না কেন সেটাই হচ্ছে সুপার কি। তাহলে আমাদের পরবর্তী কিটা হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি জিনিসটা কি? এনি কলাম দ্যাট কুড বি প্রাইমারি কি। তো আমাদের যে টেবিলটা ছিল এখানে যে কলামটা প্রাইমারি কি হওয়ার যোগ্য, প্রাইমারি কি মানে হচ্ছে ইউনিক, যার কোনো রিপিটেশন নাই। যেমন নেম হচ্ছে রিপিটেশন হতে পারে, তাহলে এটা প্রাইমারি কি হতে পারে না। ইমেল এর রিপিটেশন হয় না, তাহলে এটা প্রাইমারি কি হতে পারে। রোল রিপিটেশন হয় না, প্রাইমারি কি হতে পারে। মোবাইল নাম্বার রিপিটেশন হতে পারে, তাহলে এটা প্রাইমারি কি হবে না। তাহলে এখানে দেখা যায় যে ক্যান্ডিডেট কি, এনি কলাম দ্যাট কুড বি প্রাইমারি কি, সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি। এখানে রোল এবং ইমেল এই দুইটা হচ্ছে ক্যান্ডিডেট কি, কারণ শুধুমাত্র রোল দিয়ে, রোল হচ্ছে ইউনিক এবং ইমেলও হচ্ছে ইউনিক। যে যতগুলো ইউনিক থাকবে একটা টেবিলে, সেই টেবিলে সেটাকে হচ্ছে ক্যান্ডিডেট কি বলা হবে। পরবর্তী কি হচ্ছে আমাদের প্রাইমারি কি। ক্যান্ডিডেট কি এর মধ্যে যে কোনো একটি আমাদের কি নেওয়া লাগবে, যে কোনো একটি কি নির্বাচন করা লাগবে যেটা হচ্ছে টেবিলের প্রধান পরিচয় বহন করবে, সেটাকে বলা হচ্ছে কি ক্যান্ডিডেট কি। তাহলে আমরা এই টেবিল থেকে রোলকে প্রাইমারি কি হিসাবে বেছে নিতে পারি। তাহলে রোলটা হচ্ছে আমাদের পিকে বা প্রাইমারি কি। এই রোলের উপরে বেস করে আমাদের যে স্টুডেন্ট টেবিলটা আছে এই পুরো টেবিলটা গড়ে উঠবে। তো এখানে আমরা দেখছিলাম আগের স্লাইডে যে ক্যান্ডিডেট কি হিসাবে আছে রোল এবং ইমেল দুইটাই হচ্ছে ইউনিক, রোল এবং ইমেল দুইটাই হচ্ছে ইউনিক, কিন্তু আমরা আমাদের প্রাইমারি কি হিসাবে রোলটাকে নিচ্ছি, কারণ রোল দ্বারা খুব সহজেই এই টেবিলের তথ্য বা এর প্রকাশ পায় এবং রোল এমন একটা আইডেন্টিটি যেটা হচ্ছে আমাদের বোঝা বা এই টেবিলটার তথ্যগুলো জানার ক্ষেত্রে খুব সহজ হয়। এজন্য আমরা রোলটাকে এখানে প্রাইমারি কি হিসাবে বেছে নিচ্ছি। তাহলে প্রাইমারি কি হচ্ছে এমন একটি কি যার উপরে বেস করে টেবিলটা আসলে গড়ে ওঠে। 4 নম্বর হচ্ছে ফরেন কি। একটি টেবিলের অ্যাট্রিবিউট থাকে যেখানে এক টেবিলের অ্যাট্রিবিউট যেটি অন্য টেবিলের প্রাইমারি কিকে রেফার করে। ধরেন একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের সাধারণ কি হিসাবে কাজ করে তখন হচ্ছে তাকে কি বলা হয়, ফরেন কি। যেমন প্রথম টেবিলটা হচ্ছে স্টুডেন্ট,
যার রোল নেম এবং জিপিএ আছে। আরেকটা টেবিল হচ্ছে এনরোলমেন্ট, যার রেজিস্ট্রেশন নাম্বার, রোল, কোর্স আইডি এবং গ্রেড আছে। প্রথম টেবিলের ক্ষেত্রে রোলটা হচ্ছে প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, কিন্তু এই রোলটা কিন্তু আরেকটা টেবিলের প্রাইমারি কি, তাই এই রোল এখানে কি হবে, ফরেন কি হিসাবে কাজ করবে। তো এই গেল হচ্ছে আমাদের সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি এবং ফরেন কি। এই জন্য বলছে যে এনরোলের রোল হচ্ছে ফরেন কি, যা স্টুডেন্ট রোলকে রেফার করতেছে। স্টুডেন্ট রোল হচ্ছে এখানে হচ্ছে একটা প্রাইমারি কি, এটাকে রেফার করে। এই জন্য বলছে এক টেবিলের অ্যাট্রিবিউট যখন অন্য টেবিলের প্রাইমারি কিকে রেফার করে তখন তাকে কি বলা হয়, ফরেন কি বলা হয়। তো এই টেবিলটা আপনারা একটু ভালো করে বাসায় দেখবেন, একটু ফলো করবেন, কারণ হচ্ছে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের উদাহরণ অবজেক্টিভের ক্ষেত্রে আসতে পারে। আমরা যে 4টা কি দেখলাম এর বাইরেও কিছু কি আছে এগুলো একটু দেখবেন। পরবর্তীতে আমরা দেখি ডাটাবেজ রিলেশন। ডাটাবেজ রিলেশন জিনিসটা কি? একটি ডাটাবেজের একাধিক টেবিল থাকতে পারে। এই একাধিক 2 বা ততোধিক টেবিলের মধ্যে যে সম্পর্ক তাকে হচ্ছে ডাটাবেজ রিলেশন বলে। এজন্য বলছে যে একটি ডাটা টেবিলের সাথে অন্য একটি এক বা একাধিক ডাটা টেবিলের যে সম্পর্ক তাকে হচ্ছে ডাটাবেজ রিলেশন বলা হয়। তো ডাটাবেজ রিলেশন হচ্ছে 3 ভাগে হতে পারে সাধারণত, কিছু কিছু জায়গায় 4 ভাগেও আমরা বলতে পারি। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। তো ওয়ান টু মেনিকে 2 ভাগে ভাগ করা যায়, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান। তো এটাকে আমরা 4 ভাগেও বলতে পারি, একই কথা। তাহলে ডাটাবেজ রিলেশনের আমরা উদাহরণগুলো দেখি। ওয়ান টু ওয়ান, একটা টু একটা, নাম দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কি করতে চাচ্ছি। ওকে, ওয়ান টু ওয়ান মানে হচ্ছে একটা টেবিলের সাথে, একটা টেবিলের ডাটার সাথে আরেকটা টেবিলের ডাটার যে সম্পর্ক। তো এখানে একটা টিচার ইনফো আছে, এখানে হচ্ছে স্টুডেন্ট ইনফো আছে। তো এখানে টিচারের একটা আইডি আছে, টিচারের নাম আছে, এবং এই নামের যে টিচার আছে তার সাবজেক্ট কোড এবং সাবজেক্ট আছে। তাহলে এই টেবিলের এই টিচারের এর সাথে, হাসানের সাথে এর সম্পর্ক আছে। এটাই হচ্ছে ওয়ান টু ওয়ান। আবার জাহাঙ্গীরের সাথে এর, আবার সাকিবের সাথে এর, আলামিনের সাথে এর। তাহলে এই টেবিলের একটা সাথে এই টেবিলের একটা, তাহলে এই জন্য বলা হচ্ছে ওয়ান টু ওয়ান, একটার সাথে একটার সম্পর্ক। এখন পরবর্তীতে আমরা আসি ওয়ান টু মেনি। তাহলে একটার সাথে আর একটা টেবিলের অনেকগুলোর সম্পর্ক যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান টু মেনি। তো হাসান, তো হাসান এই আইডি হচ্ছে হাসান টিচার। হাসানের হচ্ছে সে বাংলা সাবজেক্টও আছে, তার ইংলিশ সাবজেক্টও আছে। তাহলে একটা টেবিলের এই একটা উপাদানের সাথে বা একটা রেকর্ডের সাথে এর একাধিক টেবিলের রেকর্ডের একটা রিলেশন তৈরি হয়েছে। তো এটাকেই হচ্ছে ওয়ান টু মেনি। আবার সাকিব, এর হচ্ছে আইসিটিও আছে, আবার ফিজিক্সও আছে। তো এই সাকিবের সাথে এর একটা এই টেবিলের 2টা রেকর্ডের সাথে রিলেশন তৈরি হয়েছে। এই জন্য বলা হচ্ছে ওয়ান টু মেনি। তো এর উল্টাটা হলে হবে কি, মেনি টু ওয়ান। কারণ একাধিক রেকর্ডের সাথে যদি একটা রেকর্ড একটা রেকর্ডের একাধিক রেকর্ড যদি একটা রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে তখন হচ্ছে বা রিলেশন বিল্ড আপ করে তখন তাকে বলা হবে মেনি টু ওয়ান। এখন আমরা দেখি মেনি টু মেনি, তাহলে একাধিকের সাথে একাধিক। হ্যাঁ, তো মেনি টু মেনি হচ্ছে এখানে ধরেন হাসানের সাথে এর একটা রিলেশন দেখানো হয়েছে জাহাঙ্গীরের সাথে, হাসান হচ্ছে বাংলা পড়ায়, জাহাঙ্গীরও বাংলা পড়ায়। তাহলে 2টার সাথে এখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, রিলেশন দেখানো হয়েছে। আবার সাকিব হচ্ছে আইসিটি পড়ায়, আবার সাকিব হচ্ছে ইংলিশও পড়ায়। ঠিক আছে, সরি, আলামিন হচ্ছে ফিজিক্স পড়ায়। তো এরকম হচ্ছে একাধিকের সাথে একাধিক যদি কোনো সম্পর্ক তৈরি হয় তাকে হচ্ছে ওয়ান টু মেনি। আবার এই টেবিলের সাথে এই টেবিলেরও আমি রিলেশন দেখাইতে পারি, আমরা রিলেশন দেখাইতে পারি। যেমন এই আইডি হচ্ছে জয়েন করছে এত তারিখ, এই আইডি জয়েন করছে এত তারিখ। তো এভাবে মেনি টু মেনি যেটা আছে সেটা হচ্ছে অনেকের সাথে অনেক, অনেক অনেক রেকর্ডের সাথে বা অনেক ডাটার সাথে অন্য টেবিলের অনেক ডাটা, সেটা হচ্ছে এক হতে পারে বা একাধিক হতে পারে। এটাই হচ্ছে ডাটাবেজের ক্ষেত্রে রিলেশন। এখন আমরা দেখি এটা হচ্ছে টেবিলের রিলেশন দেখলাম। এখন এই রিলেশনকে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি রিলেশনশিপকে, সেটাকে বলা হচ্ছে
ER ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ মডেল ডায়াগ্রাম। তো ER মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল ডিসক্রাইব দি স্ট্রাকচার অফ এ ডাটাবেস উইথ হেল্প অফ এ ডায়াগ্রাম হুইচ নোন অ্যাজ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে এন্টিটি রিলেশনশিপ মডেল করা হয় যে এই ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে একটা একটার সাথে রিলেশন তৈরি করে। তো এখানে আমরা দেখি একটা স্টুডেন্ট টেবিল আছে আমাদের, এখানে আছে কলেজের টেবিল। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল হচ্ছে স্টুডেন্ট আইডি থাকে, স্টুডেন্ট নেম থাকে, স্টুডেন্ট অ্যাড্রেস আছে। কলেজ হচ্ছে কলেজ আইডি থাকে, কলেজ নাম থাকে। এই দুইটাকে হচ্ছে কি করতেছে, স্টাডি ইন এর মধ্য দিয়ে দুটাই হচ্ছে স্টাডির সাথে সম্পর্কযুক্ত একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে। তাহলে স্টুডেন্ট টেবিলকে এভাবে, তো স্টুডেন্ট টেবিলের যে টেবিল নাম সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেল আকারে, এবং কলেজের যে টেবিল নাম সেটা হচ্ছে রেক্টেঙ্গেল আকারে দিছে, এবং দুইজনের সম্পর্কের জন্য এই চিহ্নটা দেওয়া হচ্ছে কোনাকুনি রম্বস টাইপের, এবং এদের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলোকে কি করা হয়, ওভাল আকারে দেওয়া হচ্ছে। অ্যাট্রিবিউট গুলো ওভাল আকারে দেওয়া হচ্ছে। এর ডায়াগ্রামটা আসলে এভাবে তৈরি করা হয়, আমরা আরো ডিটেলস পরবর্তীতে দেখব এর ডায়াগ্রামের। তো এই সিম্বল গুলো দিয়ে কি বোঝায়, সিম্বল গুলো একটু ভালোভাবে দেখব। রেক্টেঙ্গুলার, তো রেক্টেঙ্গুলার হচ্ছে ইয়ার এন্টিটিস ইন ইয়ার মডেল। এন্টিটি গুলো, এন্টিটি মানে আমরা যদি টেবিল নেমের সাথে কল্পনা করি, টেবিল নেমের সাথে কল্পনা করি, মেইন টেবিলের যে নাম ছিল তাকে হচ্ছে এন্টিটি বলা হয়। যেমন হচ্ছে ধরেন স্টুডেন্ট টেবিল, টিচার্স টেবিল, কোর্স টেবিল ইত্যাদি। এগুলো হচ্ছে রেক্টেঙ্গেল আকারে প্রকাশ করবে। ইলিপস হচ্ছে অ্যাট্রিবিউট যেগুলো থাকে সেটা হচ্ছে ইলিপস বলা হয়ে থাকে, অর্থাৎ টেবিলের যে ফিল্ড গুলো থাকে, ফিল্ড গুলোকে বলা হয় হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইলিপস আকারে করতে পারে। তো এখান থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন, যে কোনো একটা সিম্বল দিয়ে বলতে পারে যে এই চিত্রটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। পরবর্তীতে হচ্ছে ডায়মন্ড হচ্ছে রিলেশনশিপ দেখানোর জন্য, এন্টিটি গুলোর মধ্যে রিলেশনশিপ দেখানোর জন্য ডায়মন্ড দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে লাইন, attributes to entities and entity set of their other relationship type। তো লাইন কেন দেওয়া হয়ে থাকে, লাইন হচ্ছে যে অ্যাট্রিবিউট গুলো কি ধরনের রিলেশনশিপ থাকে এন্টিটির মধ্যে একটার সাথে আর একটা, এগুলো হচ্ছে লাইন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, ডাবল ইলিপস যদি থাকে সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে, আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট একটু পরে দেখব, সেটা হচ্ছে আমরা ডাবল ইলিপস দিয়ে থাকি। আবার ডাবল রেক্টেঙ্গল যদি থাকে তাহলে উইকলি এন্টিটির সাথে, উইকলি এন্টিটি বোঝানোর জন্য আমাদের এই ডবল রেক্টেঙ্গল হতে হবে। তাহলে এখান থেকে আপনার যে সিম্বল গুলো দেখলেন, সিম্বল গুলো একটু মনে রাখবেন যে কোন সিম্বল কি ধরনের কাজ করে, কি ধরনের আপনার ডাটাগুলো প্রসেস করে থাকে। এখন আসি কম্পোনেন্টস অফ ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রামটা আসলে কি কি ধরনের এর মধ্যে কম্পোনেন্ট থাকে। তো ইয়ার ডায়াগ্রামে থাকে এন্টিটি, অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ। আগে বললাম যে এন্টিটি হচ্ছে আপনার যে টেবিলগুলো সেটাকে হচ্ছে এন্টিটি বলা হচ্ছে। তো এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি, একটা হচ্ছে উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি থাকবে যে টেবিল হচ্ছে প্রাইমারি কি থাকে সেটা হচ্ছে স্ট্রং এন্টিটি, আর যেটাতে প্রাইমারি কি থাকে না সেটা হচ্ছে উইক এন্টিটি। অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট থাকে, কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট থাকে, ডিরাইভড অ্যাট্রিবিউট থাকে। এগুলো চারটায় আমরা দেখব। আর রিলেশনশিপ হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, চারটা রিলেশনশিপ থাকে। তো এটা অনেক সময় আসতে পারে যে ইয়ার মডেলের হচ্ছে এন্টিটি কয় প্রকার, আপনারা তখন দিয়ে দিবেন যে দুই প্রকার, সাধারণত দুই ধরনের। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে কয় ধরনের, রিলেশনশিপ কয় ধরনের। তো এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে হোয়াট ইজ এন্টিটি, এন্টিটি জিনিসটা কি। তো এন্টিটি আমরা দেখি, অ্যান এন্টিটি রিপ্রেজেন্ট এ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, কনসেপ্ট or think about which data is stored in database। তাহলে এন্টিটি হচ্ছে এমন একটা জিনিস যে কি টাইপের ডাটা হচ্ছে আপনার এই ইয়েতে ডাটাবেজে আপনি স্টোর করবেন। তো এখানে কাস্টমার ডাটা আমি নিব, এখানে একটা লোন ডাটা নিব, দুই ধরনের ডাটা। এর মধ্যে সম্পর্ক হচ্ছে বরোয়ার্স, এরা হচ্ছে বরোয়ার্স, কাস্টমার, এবং হচ্ছে বরোজের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাহলে সম্পর্কের জন্য আমি এই ইয়েটা ডায়মন্ড শেপটা ইউজ করতেছি। তো এখানে একটা কাস্টমার ডাটার ছবি দেওয়া আছে, এক কাস্টমার ডাটা তৈরি করছি, এটা হচ্ছে লোন ডাটা। তো এই দুটা হচ্ছে এন্টিটি। তো এটা হচ্ছে একটা স্ট্রং এন্টিটি, কারণ এখানে হচ্ছে কাস্টমার আইডি অর্থাৎ প্রাইমারি কি আছে। এটা হচ্ছে উইক এন্টিটি, কারণ এখানে হচ্ছে প্রাইমারি কি এখানে সাধারণত নাই। তো এটাই হচ্ছে, এইভাবেই আসলে প্রাইমারি কি
ব্যাখ্যা করা, স্ট্রং এন্টিটি এবং উইক এন্টিটি ডিফাইন করা যেতে পারে। আচ্ছা, তো এখন চলে আসে আমাদের অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট হচ্ছে যে এন্টিটির যে প্রপার্টিস গুলো আছে, ওকে, সেটাই হচ্ছে এন্টিটি। এই জন্য বলা হচ্ছে যে দেখেন, অ্যাট্রিবিউট আর দ্য প্রপার্টিস দ্যাট ডিফাইন দ্য এন্টিটি টাইপ। কি ধরনের এন্টিটি সেটা ডিফাইন করে দিয়ে থাকে। ওকে, তো এখন হচ্ছে দেখেন কি ধরনের এন্টিটি। কাস্টমার, তাহলে কাস্টমারের হচ্ছে একটা কাস্টমার আইডি থাকতে পারে, কাস্টমার নেম থাকতে পারে। কি ধরনের এন্টিটি, এটাই হচ্ছে ডিফাইন করে দেয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল, ফর স্টুডেন্ট এন্টিটি, রোল নাম্বার, নেম, ডেট অফ বার্থ, এইজ, অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার আর দ্য অ্যাট্রিবিউটস অফ ডিফাইন এন্ট্রি অফ টাইপ অফ স্টুডেন্ট। তাহলে কি থাকে, একটা স্টুডেন্টের জন্য রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, এইজ, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এটা ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট হচ্ছে ওভাল শেপে রিপ্রেজেন্ট করে। তো আসতে পারে যে অ্যাট্রিবিউট গুলো কোন শেপে রিপ্রেজেন্ট করে, ওভাল শেপে রিপ্রেজেন্ট করে। এখন আসি আমরা কি অ্যাট্রিবিউট। ওকে, তো কি অ্যাট্রিবিউট কাকে বলে? যে অ্যাট্রিবিউট হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা একটু আগে দেখলাম যে রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ, এইজ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তো এখানে সবগুলো হচ্ছে রিপিটেশন হতে পারে। এমন কারোর মোবাইল নাম্বার এক হইতে পারে, যদি একই পরিবারের দুইজন থাকে মোবাইল নাম্বার এক হতে পারে, ঠিক আছে, দুইজনে হচ্ছে বাবা মার নাম্বার দিয়েছে, কিন্তু রোল নাম্বার সবার হচ্ছে ইউনিক। এই জন্য বলছে দ্য অ্যাট্রিবিউট হুইচ ইউনিকলি আইডেন্টিফাইজ each entity in the entity set is called the key attribute. For example, roll number will be unique each student. এই জন্য হচ্ছে বলছে রোল নাম্বারটা ইউনিক। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি করা হয়, কি অ্যাট্রিবিউট, এই যে দেখেন আপনারা এই দাগ, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে রোল নাম্বারের নিচে দাগ, কি অ্যাট্রিবিউট বোঝানোর জন্য একটা রোল নাম্বার নিচে আন্ডারলাইন করা হয়ে থাকে। তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে সাধারণ যে অ্যাট্রিবিউট গুলো আছে। তাহলে আমরা দেখি সংজ্ঞাটা। An attribute composed of many other attributes is called a composite attribute. তাহলে একটা অ্যাট্রিবিউট যে অনেক ধরনের অ্যাট্রিবিউট নিয়ে আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকে এর মধ্যে। যেমন একটি স্টুডেন্টের অ্যাড্রেসের আবার আপনি কি করবেন, কিছু আছে, অ্যাড্রেসের আবার কিছু অ্যাট্রিবিউট থাকে। যেমন অ্যাড্রেস, আপনার দেশ কোথায়, কোন দেশে, কোন স্টেটে, কোন সিটি, আপনার রাস্তার নাম্বার কত। তো এটাই হচ্ছে বলা হচ্ছে যে কম্পোজিট অ্যাট্রিবিউট। একটা কম্পোজিট অ্যাট্রিবিউট নিজেই একটা অ্যাট্রিবিউট, তার আবার কিছু অ্যাট্রিবিউট থাকবে। এই জন্যই বলতেছে যে an attribute composed many other attribute is called composite attribute। যে নিজে অ্যাট্রিবিউট কিন্তু তার আবার অ্যাট্রিবিউট থাকতে পারে, সেটাই হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। এটাও ওভাল শেপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এরপর হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। অ্যান অ্যাট্রিবিউট কনসিডার টু মোর দেন ওয়ান ভ্যালু, যদি একটা একাধিক ভ্যালু থাকে ফর এ গিভেন এন্টিটি, তাকে হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল ফোন নাম্বার, এখন ফোন নাম্বার হচ্ছে আপনার বাবার ফোন নাম্বার দিতে পারেন, আপনার নিজের ফোন নাম্বার দিতে পারেন, মার ফোন নাম্বার দিতে পারেন। এই জন্য হচ্ছে মাল্টি ভ্যালুড থাকতে পারে। ওকে, আবার হতে পারে একটা ফোন নাম্বার দুইজন আছে, দুইজন বা তিনজনের লোকাল গার্ডিয়ানের নাম্বার দিতে পারেন। একটা ফোন নাম্বার একাধিক ব্যক্তিও ব্যবহার করতে পারে, যে কোনো কিছু হইতে পারে। জন্য বলছে an attribute consists of more than one value for a given entity। একটা এন্টিটির জন্য more than one value। ফর এক্সাম্পল, ফোন নাম্বার ক্যান বি more than one for a given student। একটা ফোন নাম্বার একের অধিক স্টুডেন্ট ব্যবহার করতে পারে। in year diagram a multi-valued attribute represented by a ডাবল ওভাল। তাহলে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি হতে পারে, এই যে ডাবল ওভাল দিয়ে রিপ্রেজেন্ট করে, ডাবল ওভাল দিয়ে রিপ্রেজেন্ট করা। এখন হচ্ছে derived attribute কি, an attribute that can be derived from other attribute of the entity types known as derived attribute। যেমন হচ্ছে age। তো এইজটা কি করে, তো এজটা হচ্ছে the derived attribute is represented by oval, এরকম এই ওভাল দিয়ে ইয়ে করাতে। তাহলে বলতেছে একটা অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে ড্রাইভড আকারে থাকতে পারে, এই জন্য এটাকে হচ্ছে ড্রাইভড অ্যাট্রিবিউট বলা হয়ে থাকে। ওকে, তাহলে এইটা হচ্ছে সাধারণত ওভাল শেপ হয়, কিন্তু ওভাল হচ্ছে ফুল হবে না, এরকম ডট 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 সার্কেল আকারে আসতে পারে। তো এখানে আসতে পারে ড্রাইভড অ্যাট্রিবিউটের আসলে রিপ্রেজেন্টেশনটা কেমন। তাহলে আমরা সব ধরনের অ্যাট্রিবিউট এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এন্টিটি,
এটা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট, এটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আপনার প্রাইমারি কি যেটা থাকে আর কি, কি অ্যাট্রিবিউট। ওকে, ওকে, অ্যাড্রেসের নিচে এটা হচ্ছে আপনার কম্পোজিট অ্যাট্রিবিউট সম্ভবত। তো এই অ্যাট্রিবিউট গুলো সবগুলো নিয়ে আমরা একটা চিত্রতে দেখলাম। এখন আমরা দেখি ইয়ার মডেলের যে একটা অপরের সাথে কি ধরনের সম্পর্ক আমরা দেখাইতে পারি চিত্রের মাধ্যমে। তো সম্পর্ক 4 ধরনের আমরা একটু আগে দেখছি, 1 to 1, 1 to many, many to 1, many to many। এর আগে টেবিল আকারে দেখছি, এখন চিত্রের মাধ্যমে। ঠিক সেরকম এখানে দেখেন 1 to 1 একটা এর মধ্যে এই যে 1 টা 2 টা 3 টা 4 টা আছে। এটার সাথে এটার একটা সম্পর্ক, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা সম্পর্ক দেখাইছে। তাহলে এখানে হচ্ছে 1 to 1। এখন আসি 1 to many। তো এখানে হচ্ছে দেখেন একটার সাথে কি একের অধিকের সম্পর্কে, এটার সাথে এইটা, আবার এটার সাথে এটা। এটা হচ্ছে 1 to 1, 1 to 1, এটা হচ্ছে 1 to many। অর্থাৎ A2 ডাটার সাথে A2, B2 এবং B3 এর সম্পর্ক আছে। এটা হচ্ছে 1 to many। এখন many to 1, তাহলে এইটা A1 A2 হচ্ছে B1 এর সাথে সম্পর্ক, বা আবার A3 হচ্ছে B1 এর সাথে। তাহলে অনেকগুলোর সাথে এই যে একটা সম্পর্ক, এই জন্য হচ্ছে এটা হচ্ছে many to 1। many to manyটা দেখি, অনেকগুলোর সাথে অনেকগুলোর সম্পর্ক, এটা হচ্ছে many to many। ওকে, তো এটাই হচ্ছে কার্ডিনালিটি অফ ইয়ার ডায়াগ্রাম। তাহলে ইয়ার ডায়াগ্রামে আমরা বিভিন্ন দেখলাম যে ইয়ার ডায়াগ্রাম কিভাবে প্রকাশ করে এবং এর হচ্ছে কার্ডিনালিটি গুলো কি, এর কম্পোনেন্ট গুলো কি, আমরা এখান থেকে দেখলাম। এখন আসি ডাটাবেজের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো। তো ডাটাবেজের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ডিডিএল, ডিএমএল, ডিসিএল, তারপর হচ্ছে টিসিএল। তো এর ফুল মিনিং গুলো আসলে আমাদের খুব ভালোভাবে জানা লাগে। ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল হচ্ছে ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা দেখি এক একটা সংজ্ঞাগুলো দেখি। ডিডিএলটা কি? ডাটাবেজের যে স্কিমা বা কাঠামো তৈরি ও পরিবর্তন যে করা হয় সেটাই হচ্ছে ডিডিএল বলা হয়। তাহলে ডাটাবেজের স্কিমা বা কাঠামো তৈরি ও পরিবর্তন করার ভাষা হচ্ছে ডিডিএল। যেমন হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, হ্যাঁ, এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, ডাটাবেজের যে স্ট্রাকচার থাকে, কাঠামো থাকে, এগুলো হচ্ছে পরিবর্তন করতে পারি। তাহলে ডিডিএল এর মেন কাজ হচ্ছে কাঠামো তৈরি, এটা একটু মনে রাখবেন। ডিএমএল ডাটা ম্যানিপুলেশন করা, ডাটাবেজের কোনো তথ্য হচ্ছে ইনসার্ট করা, তারপরে ডিলেট করা, আপডেট করা, রিট্রাইভ করা, এটার জন্য হচ্ছে কি করা হয়, ডিএমএল ব্যবহার করা হয়, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রধানত ডাটা ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে ডিএমএল ব্যবহার করা হয়। ওকে, এরপর হচ্ছে ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কে ডাটা অ্যাক্সেস করতে পারবে, ডাটা অ্যাক্সেস করতে পারবে সেটা বা নিয়ন্ত্রণ করতে পারবে, টাকা হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো এর কিছু টার্ম আছে, যেমন গ্র্যান্ট, রিভোক ইত্যাদি। এটা হচ্ছে সাধারণত ডাটা নিরাপত্তার ক্ষেত্রে এই ডিসিএলটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে লাস্ট হচ্ছে টিসিএল বা ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো ডাটাবেজের যে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টের সিস্টেমের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, যেমন কমিট, রোল ব্যাক, তারপরে সেভ পয়েন্ট ইত্যাদি। এটা হচ্ছে ট্রানজ্যাকশন নিয়ন্ত্রণ করে থাকে। তো এখান থেকে যেটা পড়বেন, প্রত্যেকটার পূর্ণ মিনিং পড়বেন, এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে ল্যাঙ্গুয়েজ কাজগুলো আর একটু ডিটেলস আকারে পড়বেন। এখান থেকে কিন্তু আপনাদের অবজেক্টিভ আসতে পারে। এখন আমরা আসি কোয়েরি। তো কোয়েরি আমরা জানি যে ইনকোয়েরি আমরা শব্দটা শুনে থাকি। ইনকোয়েরি মানে কি? অনুসন্ধান করা। কোয়েরিটা অনেকটা সেরকম। তো ডাটাবেজে এক বা একাধিক টেবিলের সংরক্ষিত বিপুল পরিমাণ ডাটা প্রয়োজনে যে কোনো সংখ্যক ডাটাকে দ্রুত খুঁজে বের করা, প্রদর্শন করা এবং ছাপানোর পদ্ধতিকে কোয়েরি বলা হয়। তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরেন 10,000 স্টুডেন্ট আছে, আমি পার্টিকুলার কোনো স্টুডেন্টকে বা পার্টিকুলার টাইপের কোনো স্টুডেন্টকে খুঁজে বের করব, এটাই হচ্ছে কোয়েরি। জন্য বলছে যে ডাটাবেজে এক বা একাধিক টেবিল থাকে, বিপুল পরিমাণ ডাটা থেকে যে কোনো অংশ একটা খুঁজে বের করাকে কোয়েরি বলা হয়। তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমরা দেখব, যে ল্যাঙ্গুয়েজের সাথে ডাটাবেজের থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে ইনসার্ট, ডিলেট, মডিফাই ইত্যাদি
বিভিন্ন টার্ম ব্যবহার করে, এটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে এই কোয়েরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আসলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কোয়েরি দেখলাম, কোয়েরি ল্যাঙ্গুয়েজটা দেখলাম। ওকে, তো কোয়েরি ল্যাঙ্গুয়েজের আমরা একটা উদাহরণ হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি? ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, এটা বললাম, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে কোনো কাজ করা জন্য এসকিউএল এর ব্যবহার করা হয়ে থাকে। ডিডিএল, ডিএমএল, ডিডিএল এবং ডিএমএল ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয়, এসকিউএল কোয়েরি বলা হয়। তাহলে এসকিউএল কোয়েরিতে দুইটা আছে, ডিডিএল এবং ডিএমএল, এই দুইটা ভাষা ব্যবহার করে আমরা এসকিউএল কোয়েরি ব্যবহার আমরা করে থাকি। এই ডিডিএল এবং ডিএমএল এর মাধ্যমে কিভাবে এসকিউএল কোয়েরি করব সেটা হচ্ছে আজকে আমরা দেখব এই ক্লাসে। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে খুবই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এসকিউএল খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। 1974 সালে আইবিএম সান জুস গবেষণা কেন্দ্র এসকিউএল এর উদ্ভাবন করে। তো এসকিউএল উদ্ভাবন কত সালে? 1974 সালের দিকে। তো রিলেশনাল ডাটাবেস সিস্টেমের কার্যকর বিভিন্ন সিস্টেমের সুবিধাসমূহ কার্যকর করা এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনাল মডেল বাস্তবায়ন করাই ছিল এর হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে এখান থেকে পড়বেন এসকিউএল এর ডেফিনেশন, ওকে, এর হচ্ছে হিস্ট্রিটা দেখবেন, ওকে, আর হচ্ছে এর হচ্ছে কোথায় কোথায় কাজে লাগে, হ্যাঁ, বা সুবিধা এসকিউএল এর সুবিধা, এখান থেকে আপনাদের অবজেক্টিভ কিন্তু আসতে পারে। এখন আমরা ডিডিএল এর ক্ষেত্রে এসকিউএল ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখব। ডিডিএল আমরা দেখলাম যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে ডিডিএল এর ক্ষেত্রে ক্রিয়েট স্টেটমেন্টের ব্যবহারটা আমরা দেখব, যে ক্রিয়েট স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে ডাটাবেজে টেবিল তৈরি করা যায়। ওকে, তাহলে টেবিল হচ্ছে আমরা জানি রো ও কলাম ভিত্তিক হয়ে থাকে। এক বা একাধিক টেবিলে রো থাকে এবং কলাম থাকে। তো টেবিলের জন্য সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট। যেহেতু আমরা টেবিল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েটের জন্য ক্রিয়েট টেবিল, বড় হাতে ক্রিয়েট, এটা একটু খেয়াল রাখবেন। তো আসতে পারে অবজেক্টিভে যে টেবিল ক্রিয়েট করার জন্য কি স্টেটমেন্ট ব্যবহার করা হয়, তখন CREAT, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। এখানে থাকবে টেবিল নেম, এটা হচ্ছে স্ট্রাকচার। এরপরে কি কি কলাম থাকবে, এটা হচ্ছে টেবিলের নাম, এটা হচ্ছে নাম, আর এটা হচ্ছে কলামগুলো, কলামগুলো। তাহলে উদাহরণ দেখি, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, আমি একটি এমপ্লয়ি নামে টেবিল ক্রিয়েট করছি, যেখানে নেম var ক্যারেক্টার মানে ভেরিয়েবল ক্যারেক্টার 20, এরপর হচ্ছে জয়নিং ডেট টাইপ হচ্ছে টাইপ ডেট, ডেজিগনেশন হচ্ছে var ক্যারেক্টার ভেরিয়েবল ক্যারেক্টার 20, এজ হচ্ছে নাম্বার, অ্যাড্রেস হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। আচ্ছা, এখন আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা টাইপ, বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে আইডিয়া নিতে হবে, যে একটা টেবিলে কি কি ধরনের ডাটা টাইপ থাকে। তো প্রথমে আমরা দেখব var varchar সামথিং। তো var মানে হচ্ছে ভেরিয়েবল, সিতে হচ্ছে ক্যারেক্টার। তো ভেরিয়েবল আর কনস্ট্যান্ট দুটো জিনিস আমরা হচ্ছে জানি। ভেরিয়েবল কাকে বলে? ভেরিয়েবল মানে হচ্ছে চলক, যেটা পরিবর্তনশীল, মানে, আর ক্যারেক্টার মানে অক্ষরমালা বা অক্ষর, ঠিক আছে? তো অক্ষর যেখানে থাকবে সেখানে হচ্ছে কি করতে হবে আপনার varchar ভেরিয়েবল ক্যারেক্টার বা varchar দিতে হবে। তো এখানে সর্বোচ্চ কয়টা অক্ষরে? এখানে 20 আছে, 30 আছে, 40 আছে, 50 আছে, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে এটা আপনাদের একটা দিতে হবে। সর্বোচ্চ যে লিমিট থাকে সেই পর্যন্ত আপনারা দিতে পারবেন ভেরিয়েবল ক্যারেক্টার। আচ্ছা, এবার দেখবো জয়েনিং ডেট হচ্ছে ডেট। তো ডেটের টাইপ হবে সবসময় ডেট। আচ্ছা, যদি কোনো কিছু নাম্বার রিলেটেড থাকে, যেমন এজের টাইপ হচ্ছে নাম্বার, এজের টাইপ কি? নাম্বার। ওকে, অ্যাড্রেস হচ্ছে ক্যারেক্টার। তো সবসময় কি করতে হবে? কলাম নেম থাকবে এবং সাথে এর টাইপটা থাকবে, আর মাঝখানে থাকবে সাইজ। তো এখানে এই যে ইনস্ট্রাকশন গুলো, এটা অবজেক্টিভে আসে অনেক সময়, যে হচ্ছে তুমি একটা টেবিল ক্রিয়েট করার একটা স্ট্রাকচার লিখো ছোট ছোট আকারে, বা হচ্ছে টেবিলের ভিতরে ডাটাগুলো থাকে কি রকম ভাবে থাকে, যে এরকম কলাম স্ল্যাশ কলাম নেম, ডাটা টাইপ, তারপরে সাইজ। তাহলে আমরা এভাবে একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিলের নাম, এখানে নাম দিব, আর এখানে সবগুলো কি আছে,
এগুলো সবগুলো আছে কলাম, কলাম যেটাকে আমরা হচ্ছে কলাম বলি, কলামকে হচ্ছে আমরা হচ্ছে এন্টিটি, তো যেটা থাকে এগুলো হচ্ছে এক একটা এট্রিবিউট। ওকে, আর কলামের মধ্যে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা দেখি এই এসকিউএল এর মাধ্যমে এমপ্লয়ি নামে একটি টেবিল তৈরি হবে। টেবিলের ক্যারেক্টার টাইপ হচ্ছে 20 সাইজের, এখানে দিয়ে বলে দিছি। যেটা বললাম ডাটা টাইপের জয়েনিং ডাটা ফিল্ড ক্যারেক্টারের ডেজিগনেশন ফিল্ড থাকবে, নাম্বার টাইপের এজ ফিল্ড থাকবে এবং ক্যারেক্টার অ্যাড্রেস টাইপের 5টা ফিল্ড থাকবে। এই যে 5টা নিয়ে কাজ করলাম। ওকে, তাহলে প্রথমে টেবিল ক্রিয়েট করলাম। এখন এই খালি টেবিলকে যদি আমি স্টেটমেন্ট ডাটা দিতে চাই তখন কি করতে হবে? ডাটার জন্য কি হবে? ইনসার্ট ইনটু, এটা খুব ভালোভাবে দেখবেন যে ডাটার জন্য কোন স্ট্রাকচার ব্যবহার করা হয়, বা সরি কোন কমান্ড ব্যবহার করা হয়। ইনসার্ট INACRT, ইনসার্ট ইনটো, ইনসার্ট ইনটো, ইনসার্ট ইনটো এই এটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অল্টার। অল্টার স্টেটমেন্টটা কোথায় ব্যবহার করা হয়? স্টেটমেন্টগুলো একটু ভালোভাবে পড়বেন। আবারও বলতেছি, বিদ্যমান কোনো টেবিলকে পরিবর্তন করার জন্য অল্টার স্টেটমেন্ট ব্যবহার করা হয়। অল্টার ব্যবহার করে নতুন কলাম সংযোগ করা যায়। অল্টার স্টেটমেন্টের সিনট্যাক্স আমরা দেখি। অল্টার টেবিল সমান এক্সিস্টিং টেবিল নেম, যে টেবিলটা আমরা দিব, তারপর অ্যাড কলাম নেম, ডাটা টাইপ ইত্যাদি। তাহলে যদি আমি সংযোগ করতে চাই এই ধরনের স্ট্রাকচার আমরা ব্যবহার করতে হবে অল্টার টেবিল নিয়ে। এক্সিস্টিং টেবিল নেম, অ্যাড কলাম, ওকে, কোথায় অ্যাড করব, এবং নেম এবং ডাটা টাইপ, এভাবে যে কয়টা অ্যাড করতে চাই। যে টেবিলে নতুন কলাম সংযোগ করা হবে এক্সিস্টিং টেবিল অংশে তার নাম লিখতে হয়। অ্যাড এবং ক্লোজের সাথে কলামের নাম, ডাটা টাইপ লিখতে হয়। একাধিক কলাম সংযোগ করতে চাইলে প্রতিটা কলামের ডাটা টাইপ লিখতে হবে, এরকম ডট ডট করে যেটা বলছে। তাহলে অল্টার টেবিলের সিনট্যাক্সটা আমরা দেখব। নেক্সট হচ্ছে টেবিলের কলামের মাঝখানে কোনো কলাম যদি সন্নিবেশিত করতে চায়, তাহলে অল্টার টেবিল কমান্ডের সাথে আফটার কমান্ড ব্যবহার করে টেবিলের কলাম মাঝখানে নতুন কোনো যদি সন্নিবেশ করতে চাই তাহলে আমাদের ইয়েটা কেমন হবে একটু আমরা দেখি, সিনট্যাক্সটা কেমন হবে। অল্টার টেবিল, এরপরে টেবিল নেম, অ্যাড কলাম নেম, ডাটা টাইপ। তাহলে কলাম নেম দিব, কোথায় অ্যাড করব, ডাটা টাইপ দেব, আফটার কলাম নেম, তাহলে কোন কলামের পাশে এটা বসবে সেটা নির্দিষ্ট করে দিবে। আচ্ছা, যেমন টেবিল ডেজিগনেশন এবং এজের মাঝে নতুন কলাম ডাটাবেজে যুক্ত করো, তাহলে অল্টার এমপ্লয়ি অ্যাড ডাটাবেজ, তাহলে অ্যাড করব ডাটাবেজ ডেট আফটার ডেজিগনেশন, তাহলে বলতেছে যে কি করব, ডেটের পরে, ডেটের পরে, ওকে, ডেজিগনেশন এবং এজের মাঝখানে আমি কি বসাবো সেটা বসাই দেব। তাহলে বলতেছে যে উপরে একটু টেবিলের ডেজিগনেশন এবং এজের মাঝখানে নতুন একটু করব, তাহলে আমার দিতে হবে যে একটা এমপ্লয়ি নামের টেবিলে হচ্ছে আমি করব, অ্যাড করব, ওকে, তাহলে ডিওবি অ্যাড ডিওবি ডেট আফটার ডেজিগনেশন, ওকে, তাহলে অ্যাড ডিওবি ঠিক আছে, ডেট আফটার ডেজিগনেশন, তারপরে ডেজিগনেশনের পরে, যেহেতু বলতেছে ডেজিগনেশনের পরে, এই যে ডেজিগনেশনের পরে আমাদের বসাইতে হবে, ডেজিগনেশনের পরে আমরা এটা বসাই দিব। আচ্ছা, নেক্সট আমরা দেখি ড্রপ স্টেটমেন্ট। বিদ্যমান কোনো টেবিলকে ডিলিট অর্থাৎ মুছে ফেলার জন্য ড্রপ স্টেটমেন্টের ব্যবহার করা হয়। ড্রপ স্টেটমেন্টের সিনট্যাক্সটা আমরা দেখি, ড্রপ টেবিল স্ল্যাশ টেবিল নেম, এটা হচ্ছে ড্রপ স্টেটমেন্টে আমরা ব্যবহার। ডিডিএল এর ক্ষেত্রে আমরা কিছু দেখলাম যে টেবিল ক্রিয়েট করা, কিভাবে মুছে ফেলা যায়, কিভাবে অ্যাড করা যায়, এটা হচ্ছে কার পাশে টেবিলগুলো কিভাবে বসা যায়। এখন ডিএমএল আমরা বলছি যে দুইটা জিনিস শিখবো, ডিডিএল এর ক্ষেত্রে এবং ডিএমএল এর ক্ষেত্রে এসকিউএল কি হবে। ডিএমএল এর ক্ষেত্রে হচ্ছে কিভাবে মুছে ফেলা যায় আমরা দেখি। কোনো রিলেশন টেবিল থেকে এক বা একাধিক রেকর্ড মুছে ফেলার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় ডিলেট সামথিং, ধরুন ডিলেট স্টেটমেন্টই ব্যবহার করা হবে, ডিলেট স্টেটমেন্ট। তাহলে যেমন এমপ্লয়ি টেবিল থেকে জাবেদ নামের রেকর্ডটি যদি মুছে ফেলতে চাই, ডিলেট এমপ্লয়ি হোয়ার নেম ইকুয়ালস টু জাবেদ, তাহলে তার টেবিলে সবকিছু থাকবে কিন্তু যেখানে জাবেদ নামটা থাকবে সেটা হচ্ছে কি করবে, মুছে ফেলবে। এরপর হচ্ছে ইনসার্ট স্টেটমেন্ট, কোনো কিছু বসাইতে হলে, তাহলে ইনসার্ট ইন জন্য সবসময় কি হবে, ইনসার্ট ইনটু
আমার ব্যবহার করা যাবে ইনসার্ট স্টেটমেন্টের জন্য। কোনো টেবিলে নতুন রেকর্ড সংযোগ করার জন্য ইনসার্ট স্টেটমেন্টে ব্যবহার করা হয়। নতুন রেকর্ডের জন্য যে সকল ফিল্ড ভ্যালু ইনপুট করা হয় তার জন্য একটি এক্সপ্রেশন নির্ধারণ করা হয়ে থাকে। তো ইনসার্ট স্টেটমেন্টের সিনট্যাক্স নিম্নরূপ: ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে হচ্ছে কলামগুলোর নেম, এরপরে এদের ভ্যালু থাকে, তারপরে ভ্যালুগুলোর মান। তাহলে দিলাম জাভেদ আহমেদ, জয়নিং ডেট মেঘনা, এর ডেজিগনেশন এজ এবং অ্যাড্রেস। ওকে, তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেমটা আমি দিব, এটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল। কি কলাম থাকবে? নেম, জয়নিং ডেট, ডেজিগনেশন, এজ এবং অ্যাড্রেস, এবং ভ্যালুগুলো কে থাকবে? নেমের জায়গায় ভ্যালুগুলো থাকবে জাভেদ আহমেদ সামথিং সামথিং সামথিং, এগুলো বসবে, জয়নিং ডেট বসবে, এটা বসবে, এটা বসবে, এরকম ভাবে প্রতিটা রেকর্ডের জন্য একটা একটা করে সবগুলো বসে থাকবে। তো আমরা একটা দেখি, সরাসরি কোডটা দেখি। ইনসার্ট ইনটু এমপ্লয়ি নেম, জয়নিং ডেট, চলে গেছে, আচ্ছা, নেম, জয়নিং ডেট, ডেজিগনেশন, এজ, অ্যাড্রেস। ওকে, এরপর হচ্ছে ভ্যালুজে, ভ্যালুজে হচ্ছে জব্বার আলী, এটা ড্রাইভার, এটা এটা। তাহলে এভাবে একটা হচ্ছে অ্যাড হয়ে যাবে, পরেরটা অ্যাড করতে হলে সেম ভাবে সবগুলোতে অ্যাড করতে হবে। ওকে, আর যদি সব ফিল্ডের নাম না দেওয়া হয় তাহলে নাল দেখাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা আসতে পারে অনেক সময়, দিতে পারে যে সব ফিল্ডের নাম না দিলে কি থাকবে, তখন বলবেন নাল দেখাবে, নাল, শূন্য। আচ্ছা, এমপ্লয়ি নামে ডাটা টেবিলটি একটি রেকর্ডে যুক্ত হবে। তো এমপ্লয়ি নামে ডাটা টেবিলটি একটি রেকর্ডে যুক্ত হবে। তাহলে এই যে ইয়েগুলো আছে সবগুলো হচ্ছে যে টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি রেকর্ডে যুক্ত করে। এখন একাধিক রেকর্ড যুক্ত করার জন্য যেটা বললাম, ইনসার্ট ইনটু এই নাম থাকবে এবং প্রত্যেকটা ভ্যালু চলতেই থাকবে, 1 2 3 4 5 6 এভাবে, ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 এভাবে পরপর বসাইতে হবে। তো আমরা মোটামুটি ইনসার্ট করার এটা দেখলাম, এটা কঠিন কিছু না, নর্মাল টেবিলে ডাটা অ্যাড করার মতো। আচ্ছা, আপডেট করা, কোনো কিছু হালনাগাদ বা আপডেট করার জন্য কি করা লাগবে? এক বা একাধিক রেকর্ড হালনাগাদ বা আপডেট করার জন্য আপডেট কমান্ড ব্যবহার করা হয়। যেমন এমপ্লয়ি টেবিলের জাভেদ আহমেদের রেকর্ডের ঠিকানা দেওয়া আছে তার ঢাকার পরিবর্তে বরিশাল। তাহলে আমরা কি করব? আপডেট এমপ্লয়ি। তাহলে আপডেট যেটা নিচ্ছি সেই কমান্ডটা লেখা হচ্ছে বড় হাতের অক্ষরে, একটু মনে রাখেন, বড় হাতের। আর টেবিলের নামটা হচ্ছে ছোট হাতের, স্মল লেখা। হ্যাঁ, আপডেট এমপ্লয়ি কোথেকে? এমপ্লয়ি টেবিল থেকে আপডেট করো ঠিকানা। তাহলে অ্যাড্রেস সমান সমান বরিশাল, ঠিকানা যেখানে বরিশাল আছে। হোয়ার নেম সমান সমান জাভেদ আহমেদ, যখন তার হচ্ছে এমপ্লয়ি টেবিলে জাভেদ আহমেদের ঠিকানার পরিবর্তে কি লিখবো? ঢাকার পরিবর্তে কি বরিশাল লিখবো, কার? জাভেদ আহমেদের। তো এভাবে হচ্ছে আমাদের একটা টেবিলকে আপডেট করতে হবে। আবারও বলতেছি, টেবিলের প্রথমে নাম বড় হাতের অক্ষরে, দেন হচ্ছে টেবিল নেম, আপডেট করবো তাহলে আপডেট দিয়ে তারপরে টেবিল নেম। এবার কি আপডেট করব? ঠিকানা। অ্যাড্রেস সমান সমান কি আপডেট করব? ঢাকা যায় কি বরিশাল হবে, তাই বরিশাল দিয়ে দিলাম। কার এটা আপডেট করব? হোয়ার টেবিলের যে কলামের নাম সমান সমান জাভেদ আহমেদ। এই হচ্ছে আমাদের আপডেট স্টেটমেন্ট। তো এরপরে হচ্ছে কোনো কিছু সিলেক্ট যদি করতে চাই তখন কি করব? সিলেক্ট করার জন্য যে সিনট্যাক্সগুলো আমাদের ভালো করে পড়া লাগবে। অনেকগুলো সিনট্যাক্স দেখো, সিলেক্ট কলাম 1 কলাম 2 কলাম 3 ডট কলাম n থেকে, তাহলে সবগুলো কলাম সিলেক্ট হবে। ফ্রম টেবিলের নাম, হোয়ার কোথায়, সার্চ কন্ডিশন। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সিলেক্ট যদি দেয় তাহলে সাধারণত কলাম থেকে সিলেক্ট হবে, তারপরে হচ্ছে এটা হচ্ছে টেবিলের নাম থাকবে। ওকে, আর হোয়ার থাকবে, কন্ডিশন হচ্ছে কি কি করব, কি কাজ করব, কি কাজ হচ্ছে হোয়ার, সার্চ কন্ডিশন অনুযায়ী। তাহলে বললো হচ্ছে, ধরেন উদাহরণস্বরূপ দেয়া আছে সিলেক্ট রোল নাম, নেম এবং ডিপার্টমেন্ট। একটা টেবিলে 10টা কলাম আছে, এর মধ্যে থেকে 3টা নিলাম, নাম, রোল নাম এবং ডিপার্টমেন্ট। কোথা থেকে? যে স্টুডেন্ট আছে স্টুডেন্টের কাছ থেকে। হোয়ার যার নেম হচ্ছে সাকিব নামে যে ব্যক্তিটা আছে তার রোল নং, নাম এবং ডিপার্টমেন্টটা তুমি সিলেক্ট করো। এখানে কলাম 1 কলাম 2 কলাম 3, আচ্ছা, পূর্বে টেবিল কলামগুলো রো নির্বাচন করবে। আচ্ছা, তারপরে না মোটামুটি আমরা এই জিনিসটা দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে তথ্য স্টুডেন্ট টেবিলের উপরে সিলেক্ট ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমরা সিলেক্ট কমান্ডটা ব্যবহার করব। আচ্ছা, উদাহরণ দেখি, আমরা উদাহরণে চলে যাই সরাসরি। তো উদাহরণ 1,
উদাহরণ 1-এ বলতেছে যে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের রোল নং ও নাম ফিল্ড এই স্কুলে কমান্ডে দেখাও। তাহলে কি বলছে যে সিলেক্ট রোল নাম এবং নেম, সিলেক্ট রোল নাম এবং নেম ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স। তাহলে সরাসরি বললাম যে স্টুডেন্ট টেবিল থেকে, তাহলে স্টুডেন্ট টেবিল থেকে কোথা থেকে, ফ্রম। কি করতে হবে, কাজটা সরাসরি দিতে হবে, শিক্ষার্থীদের রোল নং এবং নাম ফিল্ড এই স্কুল কমান্ডে দেখতে হবে। তাহলে সিলেক্ট রোল নাম এবং নাম হোয়ার ডিপার্টমেন্ট সমান সমান সায়েন্স, যেখানে ডিপার্টমেন্ট কি হবে, সায়েন্স হবে। তাহলে দেখবে এই যে সরাসরি আমি এই কমান্ডটা দিলে আমাকে এই উত্তরটা বা এই আউটপুটটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর উদাহরণে যাই। বলছে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীদের নাম হাসান তার তথ্য, সকল তথ্য স্কুল কমান্ডে দেখাও। তাহলে সিলেক্ট স্টার, হ্যাঁ, তাহলে স্টার কখন ব্যবহার করব, স্টার কখন ব্যবহার করব, এই যে এখানে কলাম 1 কলাম 2 পরিবর্তে এই স্টার যেটা স্ট্রিক চিহ্ন দিলে টেবিলের সকল কলাম এবং সকল রোকে নির্বাচন করবে। সকল কলাম সকল রো নির্বাচন করার জন্য সরাসরি আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা, আর এখানে হচ্ছে তথ্য উপস্থাপনের জন্য এই টেবিলটা আমাদের ব্যবহার করব আমাদের যে কয়টা উদাহরণ দিচ্ছি সেটার জন্য। এখানে যেমন রোল নাম্বার আছে, নাম আছে, ডিপার্টমেন্ট আছে, জিপিএ আছে, এই টেবিলের এগেইনস্টে আমরা হচ্ছে আসলে করতেছি। তাহলে এখানে কি বলতেছে যে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থী, সরি 2 নাম্বারটা আসি আমরা, যে স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম মাহবুব এবং জেসমিন এবং সাকিব তাদের পরিবর্তন। তাহলে সিলেক্ট হচ্ছে স্টার হচ্ছে কি কি এই জিনিসগুলো আমাদেরকে দিব কোথায়, যে মাহবুব, জেসমিন, সিলেক্ট হচ্ছে টেবিলটা সিলেক্ট করব সরাসরি এবং আচ্ছা সিলেক্ট স্টার দিলাম ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। ওকে, আচ্ছা, তাহলে হোয়ার নেম সমান সমান, যেখানে নাম সমান সমান মাহবুব, জেসমিন এবং সাকিব। এখানে একই সিস্টেম যে আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে কোথা থেকে সিলেক্ট করতে হবে, তারপরে তাহলে ওই টেবিল থেকে আমাকে এই যে রোল নাম্বার, নেম, ডিপার্টমেন্ট এবং জিপিএ চলে আসছে। 4 নম্বর উদাহরণ দেখি। স্টুডেন্ট টেবিলের যে শিক্ষার্থীর নাম মাহবুব, জেসমিন ও সাকিব নয় তাদের সকল তথ্য করব। তাহলে সিলেক্ট করব, সিলেক্ট হচ্ছে স্টার, এরপরে হচ্ছে ফ্রম স্টুডেন্ট কাছ থেকে হোয়ার নেম, ফর্ম নেম সমান মাহবুব, জেসমিন অ্যান্ড সাকিব। তাহলে নয়, তাহলে নট ইন মাহবুব, জেসমিন অ্যান্ড সাকিব। সেম টাইপের, শুধু হচ্ছে নটটা আমরা বসবে। এগুলো ইজি, এগুলো আপনারা পারবেন, এটা খুবই সহজ, একবার দেখলে পারবেন। আচ্ছা, এখন 5 নম্বরটা লাস্টেরটা, 5 নম্বরটা আমরা দেখি, পরবর্তীটা দেখি। স্টুডেন্ট টেবিলে সায়েন্স অথবা বিজনেস ডিপার্টমেন্টের পরিবর্তে জিপিএ তাদের পছন্দ স্কেল। তাহলে সিলেক্ট স্টার দিব প্রথমে, ঠিক আছে, যেটা সিলেক্ট করতে বলছে। ওকে, ফ্রম স্টুডেন্ট থেকে নিতে হবে। আচ্ছা, হোয়ার ডিপার্টমেন্ট সমান সমান সায়েন্স অর ডিপার্টমেন্ট সমান সমান বিজনেস স্টাডিজ অ্যান্ড জিপিএ 5। এখানে হচ্ছে কন্ডিশন বলছে, কন্ডিশন, হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করার জন্য এভাবে লেখা হয়। ডিপার্টমেন্ট সমান সমান সায়েন্স, স্ট্রাকচারটা দেখবেন, অর ডিপার্টমেন্ট সমান সমান বিজনেস স্টাডিজ অ্যান্ড জিপিএ 5। তাহলে বলতেছে যে স্টুডেন্ট টেবিলে সায়েন্স অথবা বিজনেস প্রথমে বলছে, সায়েন্স অথবা বিজনেস ডিপার্টমেন্টের জন্য দিতে হবে, ডিপার্টমেন্ট যাদের জিপিএ, এই জন্য এইটাতে হচ্ছে অর বসছে, এবং জিপিএ যেহেতু ম্যান্ডেটরি 2 ডিপার্টমেন্টের জন্য সেই জন্য এটাতে অ্যান্ড বসছে। আশা করি আপনারা বুঝছেন। এই কমান্ডগুলো একটু দেখবেন, অনেক সময় ছোট ছোট এমসিকিউতে কমান্ড হচ্ছে আসতে পারে। এখন আমরা ডাটাবেস ইন্ডেক্সিং এবং সর্টিং এর কনসেপ্টটা দেখব। তাহলে সর্টিং কি? সর্টিং মানে আমরা জানি হচ্ছে কোনো কিছু সাজানো, ওকে, সাজানোর একটা প্রক্রিয়া। ডাটাবেসের ডাটাকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজানোকে হচ্ছে সর্ট বলা হয়। তাহলে সর্ট করার ফলে কি, মূল ডাটাবেস থেকে আমরা কোনো কিছু খুব সহজেই খুঁজে পেতে পারি। এখানে 2টা টেবিল দেখতে পাচ্ছি। তো সর্টিংটা হচ্ছে যে কোনো কির এগেনস্টে হতে পারে। আমরা চাইলে হচ্ছে নামের এগেনস্টে সর্ট করতে পারি, আমরা চাইলে হচ্ছে ডেজিগনেশন এগেনস্টে সর্ট করতে পারি, আমরা স্যালারি এগেনস্টে সর্ট করতে পারি। এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5টা। তো এখানে বলা হলো যে যাদের স্যালারি বেশি থেকে কম তাদের হচ্ছে
একটা সর্ট করে দেখাও তালিকা। তাহলে স্যালারির এগেনস্টে হচ্ছে আমি সর্ট করছি, তাহলে স্যালারি হচ্ছে যার বেশি সে প্রথমে আসবে, এটা বেশি, তারপরে যে দ্বিতীয় সে দ্বিতীয় আসবে, তারপরে তৃতীয় আসবে, দেন চতুর্থ, দেন হচ্ছে সবচেয়ে যার কম। এভাবে আসলে আপনাদের সর্ট করে দেওয়া হয়েছে। সর্ট করার ফলে দেখেন এই ক্রমিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, নামগুলো সব চেঞ্জ হয়ে গেছে, ডেজিগনেশনও চেঞ্জ হয়ে গেছে। তাহলে যেটা বুঝলাম যে যেই ফিল্ডের এগেনস্টে আপনারা সর্ট করবেন সেই ফিল্ডটাকে ধরে ও ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এভাবে আপনাদের সর্ট করতে হবে। তাহলে এসকিউএল এর মাধ্যমে সর্ট করতে হবে যদি আমরা করি। তো একটু আগে আমরা একটা দেখছিলাম, তো এখানে বলছে যে এসকিউএল হচ্ছে স্টুডেন্ট নামের ডাটার রোল নং ফিল্ডের ভিত্তিতে সর্ট করতে হবে। তাহলে পুরো টেবিলটা সিলেক্ট করার জন্য সিলেক্ট স্টার দিলে হচ্ছে পুরো টেবিলটা সিলেক্ট হবে কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট। তাহলে অর্ডার্ড বাই রোল নাম্বার ইন এএসসি, তো বলতেছে যে অর্ডার বাই রোল নাম্বারকে সর্ট করো, রোল নাম্বার ফিল্ডের ভিত্তিতে সর্ট করো। তাহলে সবগুলো রেকর্ড যেটা বললাম নিতে হবে, তাহলে স্টুডেন্ট টেবিল থেকে ডাটা নিতে হবে, এরপর রোল নাম্বার উপরে সর্ট করতে হবে। এখন এএসসি মানে কি? এএসসি হচ্ছে অ্যাসেন্ডিং এর প্রথম 3 ফর্ম, ASCENDING, অ্যাসেন্ডিং এর যে প্রথম ফুল মিনিং অ্যাসেন্ডিং। ওকে, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদেরকে সর্ট করতে হবে। তাহলে এটা গেল সর্টিং। এখন ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিংটা আমরা দেখব। ডাটা টেবিলের রেকর্ডগুলো অ্যাড্রেস কোনো লজিক্যাল অর্ডারে যদি সাজাই, কোনো লজিক্যাল অর্ডারে সাজাই তাকে হচ্ছে ইন্ডেক্স বলা হয়। সুবিন্যস্ত নিয়ম অনুসারে সূচি তৈরি করা হয়। সঠিকভাবে দ্রুত তথ্য পাওয়ার জন্য আমাদের ইন্ডেক্সিং ব্যবহার করা লাগতে পারে। ওকে, তো ইন্ডেক্সিং ফাইল মূল ডাটাবেস ফাইলের কোনোরূপ পরিবর্তন করে না। ওকে, তা সাধারণত এক বা একাধিক কি ফিল্ডের উপর ভিত্তি করে ইন্ডেক্স করা হয়। ওকে, তাহলে আমরা একটু দেখি একটা উদাহরণ। তো এখানে হচ্ছে রোল 1 2 3 4 5 6 জাহাঙ্গীর এবং এইজ। ওকে, তো হচ্ছে এখানে হচ্ছে ইন্ডেক্স করা বলা লাগতেছে। এখানে 1 3 7 4 9 5, তাহলে এখানে সিকোয়েন্স অনুযায়ী নাই, তো রোলের ভিত্তিতে বললাম যে এটাকে সিকোয়েন্স অনুযায়ী লেখা হয়। তাহলে 1 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5 7 এবং 9, এর ফলে আমাদের এটা হয়ে গেল। তাহলে সর্টিং এবং ইন্ডেক্সের পার্থক্য, সর্টিং হচ্ছে শুধুমাত্র ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে পারে। এটা হচ্ছে কম্পেয়ার করে, ফিল্ডগুলোর মধ্যে কম্পেয়ার করে এটা সাজাইতে পারে, এটাই হচ্ছে ইন্ডেক্সিং। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নরমালাইজেশন। নরমালাইজেশন কেন করা হয়? নরমালাইজেশন করা হয় যে ডাটাবেজের মধ্যে ডাটা রিডেন্ডেন্সি অর্থাৎ রিপিটের যে প্রবণতা এবং ডাটা ইন্টিগ্রিটি বাড়ানোর জন্য। তো প্রধান 3টা নরমালাইজেশন 1NF 2NF এবং 3NF, 3টা নরমালাইজেশন আমরা হচ্ছে দেখব, আর বাকি নরমালাইজেশনগুলো আপনারা একটু বাসায় দেখে নেবেন। তাহলে প্রথম নরমালাইজেশন কি? A table in 1NF if each cell contains only one value, তো 1NF এ অবশ্যই প্রত্যেকটা সেল একটা করে ভ্যালু থাকবে, এটা হচ্ছে 1NF এর বেসিক রুলস। ওকে, তো এখানে একটা টেবিল আছে যার কাস্টমার আইডি আছে, নেম আছে এবং ফোন নাম্বার আছে। তাহলে কাস্টমার আইডির জন্য একটা আইডি থাকবে, নামের জন্য একটা নাম থাকবে, ফোন নাম্বার একটা ফোন নাম্বার। তাহলে প্রথমটা দেখি, 1 নাম্বার হচ্ছে 1 নাম্বার কাস্টমার আইডি, এর নাম হচ্ছে জুন, ফোন নাম্বার 2টা আছে, তাহলে এটা নরমালাইজেশন ফর্মে নাই। এটা হচ্ছে 2 বব, এটা তার মানে এটা ফর্মে আছে, তার মানে এটা ঠিক আছে। তাহলে এটাকে কি করতে হবে? এই 2টা আইডিকে 2টা স্প্লিট করে দিতে হবে। তাহলে কাস্টমার আইডি 1 2 1 1 এবং 2, নেম জুন হচ্ছে 2টা দিতে হবে, ফোন নাম্বার যে 2টা ছিল একসাথে ছিল সেই 2টা আলাদা করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের নরমালাইজেশনের 1NF অর্থাৎ ফার্স্ট নরমাল ফর্মের প্রথম উদাহরণ। তাহলে দেখেন এখানে কখনো রিপিটেটিভ ভ্যালু থাকতে পারবে না, রিপিটেটিভ একটার জন্য সবসময় একটা থাকবে, এটাই হচ্ছে 1NF ফর্ম। নেক্সট আমরা আসি সেকেন্ড নরমাল ফর্ম বা 2NF। এ টেবিল ইন 2NF ইটস 1NF। তো 1NF যে সূত্র আছে এটা অবশ্যই ফলো করবে, অ্যান্ড নন কি কলাম ডিপেন্ডস অন ইন্টার প্রাইমারি কি। তাহলে অল নন কি কলাম, যত নন কি কলামগুলো আছে সব কি প্রাইমারি কির উপরে ডিপেন্ড করতে হবে।
দিস টুল অ্যাপ্লাইড হোয়েন ইউ হ্যাভ এ কম্পোজিট কি, যখন কম্পোজিট কি আমার থাকবে, প্রাইমারি কি এর একটা অল্টারনেটার একটা কি থাকে, সেটা হচ্ছে কম্পোজিট কি, তখন হচ্ছে আমার এটা ব্যবহার, এটা দেখতে হবে সবসময় প্রাইমারি কির এগেনস্টে যেন থাকে। তো এখন এখানে স্টুডেন্ট আইডি, বুক আইডি, তাহলে দুইটা আইডি কিন্তু খেয়াল করেন, স্টুডেন্ট নেম, বুক আইডি, এই দুটার মধ্যে যে কোনো একটা প্রাইমারি কি হতে পারে, কিন্তু এখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, এখন দেখেন স্টুডেন্ট 1, বুক আইডি 101, হ্যাঁ, সারা নিয়েছে দ্য মার্টিন বই। এখন জনও এই বুক 101 বুক আইডির এটা নিয়েছে। ওকে, আবার আবার হচ্ছে 102 বই হচ্ছে সারা, বুক আইডি সারা নিয়েছে। তো এখন যেটা বলা হচ্ছে, দ্য স্টুডেন্ট নেম সারা অনলি ডিপেন্ডস অন স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্ট আইডি যেহেতু প্রাইমারি কি স্টুডেন্ট আইডি ডিপেন্ড করবে, হুইচ ইন জাস্ট পার্ট অফ প্রাইমারি কি, বুক টাইটেল ইন অনলি ডিপেন্ডস অন বুক আইডি, তাহলে বুক টাইটেল কিন্তু শুধুমাত্র বুক আইডির উপরে সাধারণত ডিপেন্ড করে, এই যে বুক আইডির উপরে বুক টাইটেলটা ডিপেন্ড করে। দিস কজ রিডেন্ডেন্সি সারা অ্যান্ড মার্টিন, এই জন্য এই যে সারা এবং মার্টিন এই দুইটা কি হয়েছে, রিপিট হয়েছে, এই জন্য এই দুইটা রিপিট হয়েছে, তাহলে এটা 2NF ফর্মে নাই। আগেও বলা হয়েছে যে প্রাইমারি কির ওপরে ডিপেন্ড হতে হবে, কিন্তু এই যে বুক টাইটেল যেটা আছে সেটা প্রাইমারি কির ওপর ডিপেন্ডেন্ট না, সে তার বুক আইডির উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমরা যদি এই সমস্যাকে দূর করতে চাই তাহলে কি করতে হবে, ওই স্প্লিট দ্য টেবিল টু রিমুভ দিস পার্শিয়াল ডিপেন্ডেন্সি, টেবিলকে ভাঙতে হবে। তাহলে প্রথমে হচ্ছে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নাম নিয়ে একটা টেবিল ভাঙবো, এরপরে বুক আইডি, বুক টাইটেল দিয়ে একটা টেবিল ভাঙবো, দেন স্টুডেন্ট আইডি আর বুক আইডি, তাহলে প্রত্যেকটি স্টুডেন্টের আগেনস্টে একটা করে বুক জেনারেট হবে, তাহলে আর রিপিটেশন বা ডিপেন্ডেন্সির যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে যাবে। তাহলে একটু আবারও বলি, এটাকে হচ্ছে ভাঙতে হবে, প্রথমে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম দিয়ে একটা টেবিল তৈরি করতে হবে, বুক আইডি, বুক, এই যে একটা দুইটা, এখানে দুইটা টেবিল আলাদা করতে হবে। এখন এখান থেকে এই যে একটা স্টুডেন্টের এগেনস্টে একটা বুক আইডি জেনারেট করে দিবে, তাহলে সহজেই আমরা এই রিপিটেটিভ যে সমস্যাটা আছে বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে সেটা থাকবে না। তাহলে হচ্ছে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ওকে, মনে রাখবেন 2NF হচ্ছে নো পার্শিয়াল। এখন থার্ড নর্মাল ফর্মে আসি আমরা। থার্ড নর্মাল ফর্মটা কি, তাহলে এ টেবিল ইন থার্ড নর্মাল ফর্ম ইজ ইটস ইন 2NF and 1NF, 1NF এবং 2NF যেই ইয়েটা ছিল শর্তগুলো সেগুলো অবশ্যই মেনে রাখবে থার্ড NF। আর এটা হচ্ছে নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা কি, নন কি যে কলামগুলো আছে, ঠিক আছে, আর একটা নন কি কলামের উপরে কখনোই ডিপেন্ড করতে পারবে না, এটাই হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এখানে দেখেন আমাদের বুক আইডি, বুক টাইটেল, জেনার ডেসক্রিপশন, হ্যাঁ, কোন ধরনের বই আর এই বইয়ের ডেসক্রিপশন। তো এখানে আমরা দেখি যে 101 দ্য মার্টিন সায়েন্স ফিকশন বুক, 102 রেডি প্লেয়ার ওয়ান সায়েন্স ফিকশন বুক, আবার 103 হবিট ফ্যান্টাসি বুক। তাহলে দেখেন এই যে সাইফাই বা সায়েন্স ফিকশন বুক এইটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। তো বলতেছে যা জেনার ডেসক্রিপশন কলাম সায়েন্স ফিকশন বুক ডিপেন্ডস অন সাইফাই, তাহলে সায়েন্স ফিকশন এই জেনার ডেসক্রিপশনটা বুক আসলে ডিপেন্ড করতেছে এটার উপরে, আইডির উপরে কিন্তু ডিপেন্ড করতেছে না। তাহলে এটা হচ্ছে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি, সরাসরি ডিপেন্ডেন্সি না, বাট এটা একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। তাহলে আমরা তখন কি করব, তখন আবার এই কলামগুলোকে টেবিলগুলোকে স্প্লিট করে দিব। তাহলে প্রথমে বুক আইডি, বুক টাইটেল আর জেনার হিসাবে ভাগ করলাম। বুক আইডি 101 মার্টিন বই, সাইফাই 102 রেডি প্লেয়ার ওয়ান, এরপরে সাইফার আবার 103 দ্য হবিট ফ্যান্টাসি, এটা নিব। আর জেনার থাকবে জেনার এবং জেনার ডেসক্রিপশন, এই দুইটা হচ্ছে আলাদা টেবিলে থাকবে। এখন আমরা তাহলে ইয়ে করতে পারি, আমাদের যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা ছিল সেই পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। আমরা আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। তো সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো টপিকস খুব ডিটেলস আলোচনা করতে পারি নাই, আমরা চেষ্টা করছি মেন যে জিনিসগুলো আপনাদের লাগবে সেই জিনিসগুলো দেওয়ার। এরপরও আপনাদের কিছু রেফারেন্সিং বই থাকবে, কিছু এমসিকিউ এর জন্য কিছু বই আমি সাজেস্ট করব, সেগুলো থেকে আপনারা এটা দেখে নেবেন। তো এখানে আমাদের যেই টপিকসগুলো আজকে দেখানো হয়েছে তার কিছু স্যাম্পল এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে 5টা করে।
আপনারা একটু দেখবেন, আমি একটা বা দুইটা একটু দেখায় দিই। তো এখানে প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে কোর কনসেপ্ট। তো কোর কনসেপ্টের উপরে প্রথমে এক নম্বর কোশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স এ ডাটাবেস। ডাটাবেস বলতে কি বোঝায়? ডাটাবেস হচ্ছে এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা। ডাটাবেস হচ্ছে একটা ডাটাবেসের ইন্টাররিলেটেড ডাটা। ২ নম্বর কোশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য নট অ্যান অ্যাডভান্টেজ অফ ডিবিএল সিস্টেম। কোনটা ডিবিএল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাডভান্টেজ নয়? তো এখানে আমরা কয়েকটা অপশন দেখি। তো প্রথম হচ্ছে ডাটা রিডান্ডেন্সি কন্ট্রোল, ডাটা ইন্ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এরপরে হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, এটা অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে কমপ্লেক্স ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এটা হচ্ছে অ্যাডভান্টেজ নয়, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমাদের উত্তর হবে এইটা। তো আপনারা সবগুলো এমসিকিউ খুব ভালোভাবে গো থ্রু করবেন। এখানে 5টা স্যাম্পল এমসিকিউ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ডাটাবেস আর্কিটেকচার অ্যান্ড মডেলস এর উপরে দেওয়া হয়েছে। 5 নম্বরটা আমরা একটু দেখি। দ্য এক্সটার্নাল লেভেল অফ দ্য ডাটাবেস ইজ অলসো। তাহলে এক্সটার্নাল লেভেলটা কি? এক্সটার্নাল লেভেলটা হচ্ছে ভিউ লেভেল, ভিউ লেভেল। ওকে। আর এরপরে হচ্ছে প্রথমটা আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোইং নট এ পার্ট অফ 3 স্কিম আর্কিটেকচার। তো আমরা জানি ফিজিক্যাল লেভেল, ওকে, তারপর হচ্ছে কনসেপচুয়াল লেভেল, আর হচ্ছে এক্সটার্নাল লেভেল, সরি ইন্টারনাল লেভেল, এক্সটার্নাল লেভেল, এই তিনটা হচ্ছে আমাদের ইয়ে। তো ইন্টারনাল লেভেলটা হচ্ছে এটা ডাটাবেস আর্কিটেকচারের পার্ট নয়। আচ্ছা। তো বাকি এমসিকিউ গুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। 2টা এমসিকিউ আমি দেখাইলাম। পরবর্তীটা হচ্ছে কি থেকে আমরা একটা বা দুইটা আমরা দেখি। এভরি প্রাইমারি কি ইজ অলসো। তাহলে এটা আমরা দেখি, প্রত্যেকটা প্রাইমারি কি ক্যান্ডিডেট কি, ফরেন কি, অল্টারনেট কি, সুপার কি। এটা হচ্ছে সুপার কি হবে, কারণ সুপার কি থেকে হচ্ছে আসলে প্রাইমারি কি আসছে। এরপরে হুইচ কি ইউনিকলি ডিফাইন্ড অ্যাজ আ রেকর্ড নেভার বি নাল। কোনটা হচ্ছে নাল হতে পারবে না? তো আমরা জানি যে প্রাইমারি কি কখনোই নাল হতে পারবে না, অন্যান্য এলিমেন্ট বা রেকর্ড নাল হতে পারে। তো কি সেকশনটা আপনারা ভালোভাবে দেখবেন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আসছে। এরপরে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম বা ইয়ার রিলেশনশিপ যে মডেলটা আছে এখানে। তো কোনটার কোন শেপ বলছিলাম একটা আমরা দেখবো, অ্যাট্রিবিউটস টু রিপ্রেজেন্ট ইন ইয়ার ডায়াগ্রাম। অ্যাট্রিবিউটস, ইয়ার ডায়াগ্রাম অ্যাট্রিবিউট গুলো কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ইলিপস, হ্যাঁ, ইলিপসেস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে আপনারা কোন মডেল কিভাবে কোন জিনিসগুলো ইয়ে করা হয়, রিলেশন গুলো কয়টা আছে, এগুলো একটু ভালোভাবে দেখবেন এমসিকিউ এর জন্য। এরপর হচ্ছে এসকিউএল এর কমান্ড গুলো আপনাদের দেখা লাগবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, হুইচ দ্য ফলোইং নট এ ডিএমএল, ডাটা ম্যানিপুলেশনের কমান্ড। তো ডাটা ম্যানিপুলেশনের কমান্ড হচ্ছে এটা না, কারণ ইনসার্ট, আপডেট, ডিলিট এটা হচ্ছে ডিএমএল বা ডাটা ম্যানিপুলেশনের কমান্ড। ক্রিয়েট হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের কমান্ড না। এই জন্য কোনটার কমান্ড, ডিডিএল, ডিএমএল এ কি ধরনের কমান্ড ব্যবহার করা হয় সেটা দেখবেন। এবং লাস্টলি নরমালাইজেশন, আমরা নরমালাইজেশন 3টা বলছি, 1NF, 2NF এবং 3NF। আরও কিছু নরমালাইজেশন আছে, সেগুলো আপনারা একটু রিডিং দেখে নেবেন। ওকে। তো হুইচ নরমাল ফর্ম রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমরা দেখছিলাম হচ্ছে 2NF হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে রিমুভ করে। 1NF হচ্ছে আপনার যে ডাটা যদি একাধিক থাকে একটা এলিমেন্ট সেটা ডিলিট করে। আর 3NF হচ্ছে কি আপনার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করে, এই আর কি। যেমন এটাতে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং, সরি, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট 3NF। তো 3NF কি করে? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রিমুভ করে। তো মোটামুটি হচ্ছে আপনারা এমসিকিউ গুলোর জন্য ফোকাস করে আপনাদের প্রিপারেশনটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এখানে কিছু এমসিকিউ বেসড কিছু প্র্যাকটিস করার জন্য আপনাদের কিছু বই দেওয়া আছে। আপনারা অলরেডি থিওরিটিক্যাল বই আপনারা আপনাদের সিলেবাসে পড়ছেন। এমসিকিউ এর জন্য কিছু বই আছে। এমসিকিউ এর জন্য আপনারা বইগুলো দেখতে পারেন। আপনার ইন্টারনেটে কিছু রিসোর্স আছে, প্রিভিয়াসলি আপনাদের দেখাইছিলাম। যে এই যে টিউটোরিয়ালস পয়েন্ট থেকে শুরু করে গিক ফর গ্রিক্স, এগুলো আপনারা দেখবেন খুব ভালোভাবে। যদি আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয়, টপিক বেস টপিকস একটু দেখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।